শুভ অপরাহ্ন। সবাই নিশ্চয়ই ভালো আছেন? শুভ সন্ধ্যা স্যার। হ্যাঁ, শুভ সন্ধ্যা। নমস্কার করোনা স্যার। পূরণ করবেন স্যার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আপনারা সবাই ভালো আছেন? স্যার আপনার আশীর্বাদে ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। হ্যাঁ নমস্কার স্যার। স্যার আমি 1 মিনিটের মধ্যে আশা করি ভিডিও অন করছি স্যার। আচ্ছা আচ্ছা। আমি অনেক চেষ্টা করেছিলাম, যে ভাবছিলাম যে যথাসময়ে পৌঁছাতে পারবো কিনা, আগের দিনের মতো হয়ে যায় কিনা। তা যা হোক, পৌঁছে গেছি। পৌঁছেও বিপর্যয়, মানে পৌঁছে দেখি চাবি নিয়ে গেছে সুজন। এইবার চাবি নিয়ে গেছে, এই আর এক বিপর্যয়। এত ব্যস্ত গেছি, চেম্বারের লাইট কম্পিউটার সব অন করা রয়েছে, এসি চলছে, তালা মেরে রেখে চলে গেছি। এদিকে চাবি সুজনের পকেটে, সুজন নিয়ে চলে গেছে। যাই হোক, তার ভিতর দিয়েও আমরা যোগদান করতে পেরেছি যথাসময়। তো আজকে আপনারা বলুন, কিসের উপর ক্লাস হবে আপনারা বলুন। আমি অনেক জার্নি করে আসছি, যদিও আজকে কথা ছিল যে মানডে অ্যাস্ট্রোলজির ক্লাস করা, কিন্তু এই জার্নির ভিতরে এটা হয়তো ভালো হবে না। তো আমরা মানডে অ্যাস্ট্রোলজিটাকে আজকে বাদ দিয়ে অন্য কোনো দিকে যেতে পারি কিনা। যে সকালে বের হয়েছি, তাছাড়া ধরেন 120 কিলোর মতো আপ ডাউন করলাম এই দুটোর থেকে এই পর্যন্ত। তো মানডে অ্যাস্ট্রোলজিটা একটু প্রিপারেশনেরও ব্যাপার আছে। মানে ধরেন, স্যার নমস্কার স্যার। তাহলে অষ্টক বর্গটা কি পড়ানো যাবে স্যার? হ্যাঁ, অষ্টবর্গ করানো যাবে, কিন্তু অষ্টবর্গ আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার বলেছেন যে আমি করাবো, সঙ্গে তুমি থাকবে। এইটা আমাকে বলেছেন। সেহেতু ওনাকে তো বাদ দিয়ে এই ক্লাসটা আমি নিলে কেমন হয়ে যায়। তবে আমরা কিন্তু গত ক্লাসে যেমন পেশা নির্ণয়ে জ্যোতিষ করেছিলাম, এখানে কিন্তু ক্লাসটা শেষ হয়েছিল না। যেমন পেশা নির্ণয় আমরা করলাম, কিন্তু কর্ম বা ব্যবসা বা যে কোনো পেশাই হোক, সেই পেশাটা কোন দিকে হবে। তাছাড়া আমরা একটি লগ্ন ধরে বিচার করেছিলাম, এটি 12 লগ্ন অনুযায়ী কিভাবে হবে। বেশিরভাগ মানুষ কিন্তু জিজ্ঞাসা করে যে আমার কোন সাবজেক্টে কর্ম হবে বা কোন ডিপার্টমেন্টে কর্ম হবে, এটা জিজ্ঞেস করে। আবার অনেকে কিন্তু জিজ্ঞাসা করে যে কর্মটি কোথায় আসসালামু আলাইকুম হবে, স্যার। কোন দিকে হবে। আমার একটি বাড়ি হবে, তো বাড়িটি আমার বাড়ি থেকে কোন দিকে হবে, বা আমার বিদেশ গমন হবে, কোন দেশে গমন হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু করে। তো পেশা নির্ণয়ের জ্যোতিষ যে ক্লাসটি, ওই ক্লাসটি একটু অসম্পূর্ণ থেকে গেছিল। মনে হয় যদি আমরা ওইটা নিয়েই আলোচনা করি, তাহলে মনে হয় আপনাদের ওই ক্লাসটার পূর্ণতা পাওয়া যেত। তা আপনারা নির্ণয় করেন যে কিসের উপরে ক্লাস হবে, সেই অনুযায়ী হোক। স্যার স্যার আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি বলেছিলেন। মেডিকেল আমি বলছি কি হ্যাঁ, আপনি তাহলে কয়েক হবে মেডিকেল অ্যাস্ট্রোলজি। তাহলে স্যার পেশা নির্ণয়ের আর কোনো ক্লাসের প্রয়োজন নেই আমাদের, তাই তো? স্যার রেমেডি হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজির মধ্যে স্যার সরাসরি তাহলে রেমেডি চলে আসবে স্যার। হ্যাঁ, রেমেডি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেমেডি চলে আসবে। তাহলে এইভাবেই হোক যে আমরা রেমেডি বা ওই মেডিকেল অ্যাস্ট্রোলজি বা ধরুন আপনার এই প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির ভিতরে চলে যাই, ওর ভিতর দিয়েই আমরা পেশার দিক নির্ণয়টাও নিয়ে আলোচনা করে ফেলি। যেহেতু ম্যাডাম একটি কথা বলেছেন, ওনার কথাও রাখা হোক, আর সেই সঙ্গে আমরাও একটু অগ্রসর হই। সবাই একমত কিনা বলেন? হোক স্যার, হোক স্যার। হ্যাঁ, না জি স্যার। হতে পারে শুধু স্যার। বললেই হবে না যে একটা হোক, একটা হলেই হচ্ছে, এমনটি বললে কিন্তু না না, হবে না। যেটা এই প্রস্তাব হয়েছে রেমেডি সেটাই হোক স্যার। স্যার যদি রেমেডি আনেন তাহলে ক্লাসটা হোক স্যার। আচ্ছা, তাহলে ক্লাস হবে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, তাই তো? জি স্যার, জি স্যার। মেডিকেল এবং প্রতিকার, চিকিৎসায় জ্যোতিষ ও তার প্রতিকার, তাই তো? জি স্যার। তাহলে বিষয় হয়ে যাক। সম্মানিত সকল সদস্য, বিশেষ কোনো কারণ না থাকলে আপনারা সকলে ভিডিও অন করবেন, অনুরোধ পূর্বক ভিডিও অন করবেন। আহ, আমি সকলের কাছ থেকে যেহেতু খবর চেয়ে নিচ্ছি, আমি যেহেতু বাইরে আছি এই জন্য ভিডিওটা অন করতে এখন পারছি না। তারপর ঠিক আমি আছে, এক জায়গায় স্থির হয়ে এখন করছি। ধন্যবাদ। ঠিক আছে দাদা। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার।
নমস্কার স্যার, ক্লাসে আসছেন, আপনি ভিডিও অন করে ব্ল্যাকবোর্ডের দৃষ্টিকোণ দিয়ে রাখুন এবং খাতায় নোট করুন বিষয়গুলো। তাহলে ক্লাস হবে, বিষয় হচ্ছে চিকিৎসায় জ্যোতিষ এবং প্রতিকার, তাই তো? নমস্কার স্যার। জি স্যার। নমস্কার। তো এক্ষেত্রে আমরা একটি হরোস্কোপ তৈরি করি। তাহলে একটি জন্মছক তৈরি করার জন্য একটি তারিখ, সর্বপ্রথম পরমা রয় হচ্ছে আমাদের সব থেকে লিটল মাস্টার। পরমা রয় বলবে যে একটি তারিখ 1 থেকে 30 তারিখের মধ্যে একটি তারিখ। অবশ্য কোনো কোনো মাস 31-এও হয়, অর্থাৎ 1 থেকে 31-এর মধ্যে একটি তারিখ। হ্যাঁ, 16 কত? 16 তারিখ। 16 আচ্ছা, লিখলাম 16 তারিখ। এইবার একজনের মাস বলুন, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একটি মাসের নাম বলুন। হৃদয় নন্দী কোনোদিন কোনো কথা বলে না, হৃদয় নন্দী একটি মাস বলুন, মাসের নাম। ফেব্রুয়ারি। আর ফেব্রুয়ারিতে আমাদের পেয়ে গেছে। আচ্ছা, যাই হোক, মরিয়ম আক্তার সাথী, আপনি একটি সাল বলুন। সালটি যেন একটু দূরের হয়, একটু ব্যাকের হয়, যাতে এমন একটি সাল বলুন। তার 2000 হতে পারে। 2000? আরো দূরে যেতে পারলেন না? তাহলে যা হোক, 2000 বলেছেন, 2000 লিখি। এইবার একটি টাইম বলুন। সব থেকে আমাদের যিনি মুরব্বী আছেন, নারায়ণ দেবনাথ, আপনি একটি টাইম বলুন। একটি ঘন্টা টাইম বলুন, নারায়ণ দেবনাথ। হ্যাঁ, কয়টা? 5 ঘটিকা। 5 ঘটিকা। ভোর, এটা ভোর না বিকাল? PM। PM। এইবার হচ্ছে জন্মস্থান কোথায় ধরবো? শান্তনু সরকার বলুন, কোন দেশ ধরবো? বাংলাদেশে ধরুন স্যার। হ্যাঁ, বাংলাদেশে ধরুন। বাংলাদেশই ধরবো। তাহলে বাংলাদেশ, ঢাকা ধরুন। হ্যাঁ, তাহলে হরোস্কোপটি বের করুন। 16 স্যার, জন্ম কি বিকাল 5টায় ঢাকায় জন্ম। হরোস্কোপটি বলুন। জি স্যার। লগ্ন স্যার। হ্যাঁ, লগ্ন কর্কট লগ্ন স্যার। স্যার, কর্কট লগ্ন। লগ্নে রাহু। কর্কট লগ্ন, লগ্নে রাহু। অর্থাৎ করে মকরে শুক্র রবি মকরে শুক্র কেতু। শুক্র কেতু। কুম্ভে রবি বুধ। কুম্ভে রবি বুধ। মিনে মঙ্গল। মিনে মঙ্গল। মেষে বৃহস্পতি শনি। মেষে বৃহস্পতি এবং শনি। মিথুনের চন্দ্র। মিথুনে চন্দ্র। স্যার, বুধবার জন্ম। জন্ম বুধবার, আজকেও কিন্তু বুধবার। জি স্যার। এবং আজকের তারিখ সংখ্যা যোগ করলে কি হচ্ছে? 7 আর 2 9 আর 2 11 সমান 2, আর সঙ্গে যোগ বুধ সমান 7। আর আজকে যে তারিখে ক্লাস হচ্ছে সেই তারিখে যোগফল আসে 1, অর্থাৎ রবি। তো আমরা কর্কট লগ্নে একটি জন্মছক পেলাম। নারায়ণ বাবু আর দিদি, আপনারা মিউট করুন। এখনকার গোচর প্ল্যানেটটি বলুন তো, গোচর প্ল্যানেটটি।
দেখেন তো। স্যার লগ্ন হচ্ছে সিংহ, সিংহ লগ্ন, আপনার বৃশ্চিক রাশি, রাশিতে কেতু, বৃশ্চিক রাশি, রাশিতে কেতু, ধনুতে শুক্র মঙ্গল, কুম্ভে হচ্ছে কুম্ভে শুক্র মঙ্গল কেন? ধনুতে স্যার ধনুতে, ধনুতে, হ্যাঁ ধনুতে শুক্র মঙ্গল, মকরে বুধ শনি, বৃহস্পতি রবি কুম্ভে, বুধ শনি, মকর স্যার। বৃহস্পতি রবি হচ্ছে কুম্ভে, জি স্যার। আর রাহু হচ্ছে বৃশ্চিক স্যার। তাহলে চিকিৎসায় জ্যোতিষ এবং প্রতিকার, আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজিতে যাচ্ছি কিন্তু সাবজেক্টটি যেহেতু মেডিকেল অ্যাস্ট্রোলজি, তাহলে আমাদের ধরতে হবে কিন্তু রোগ নির্ণয় কিভাবে করতে হবে এবং সেই রোগের প্রতিকার কি। তো রোগ কিন্তু কত প্রকার হবে, জ্যোতিষশাস্ত্রে শুধু শরীর রোগ দেখলে হবে না, মনের রোগও কিন্তু দেখতে হবে। শরীর রোগ, মনের রোগ, কর্মগত রোগ, দাম্পত্য জীবনের রোগ, মানসিক রোগ বা রোগ ব্যাধি তো থাকবে, রোগ ব্যাধি যত প্রকার আছে তা কিন্তু থাকবে। তার সাথে ভাগ্যের বিড়ম্বনা কে কে ঘটাতে পারে। তো এক্ষেত্রে আমরা কোন কোন ঘরকে দেখব? সাধারণত আমরা তো জানি যে ষষ্ঠ থেকে ব্যাধি পীড়া বিচার করা হয়। তো ষষ্ঠ থেকে আমার নিজের ব্যাধি পীড়া বিচার করা হলো। যে জাতক জন্মগ্রহণ করেছে 16 ফেব্রুয়ারি 2000 তারিখে বিকাল 5টায় ঢাকা বাংলাদেশ জন্মগ্রহণ করেছে, তো তার ষষ্ঠ ভাব থেকে আমরা ব্যাধি পীড়া বিচার করব। এইবার সে কিন্তু নিজে নয়, এখানে তার সঙ্গে রয়েছে তার দেখা যাচ্ছে পিতামাতা, তার ভাই বোন, তার জীবন সঙ্গী, তার সন্তান সন্ততি, এগুলো কিন্তু তার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। তো আমরা সেগুলোর দিকেও কিন্তু একটু নজর রাখতে হবে প্রতিকারের বেলায়। কারণ আমি প্রথমেই কিন্তু বললাম যে রোগটা শুধু শরীরের রোগ দেখলে হবে না, মনের রোগটাও বিচার করতে হবে। তো মনের রোগটা যখন আমরা বিচার করতে যাব, তখন কিন্তু আমার পরিবারের সবাইকে টেনে আনতে হবে। টেনে না আনলে কিন্তু মনের রোগটা দূর হবে না। আর যেহেতু মেডিকেল অ্যাস্ট্রোলজি বা প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির ক্লাসই হচ্ছে, তো আমরা জ্যোতিষশাস্ত্র কিন্তু এমন নয় যে কাটা ঘায়ে মলম দিলাম, যে কেটেছে মলম দিয়ে আমরা দিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। জ্যোতিষশাস্ত্রের প্রতিকার কখনো প্রতিষেধক নয়, এটি কিন্তু প্রতিরোধক। অর্থাৎ রোগ হয়ে যাচ্ছে, রোগ সারবেন এই চেষ্টা করা কিন্তু বৃথা হবে। অর্থাৎ রোগ হওয়ার আগে আমাদের কি রোগ হতে পারে, তার জন্য সেই রোগ থেকে পরিত্রাণের উপায় কি সেটি বের করতে হবে। অর্থাৎ আমরা যুদ্ধে যাব, আমাদের বুলেট প্রুফ জ্যাকেট থাকতে হবে। শীতের রাষ্ট্রে যাচ্ছি, আমাদের ভালো মানে শীত নিবারণের মোটা কাপড় থাকতে হবে। ঠিক তদনুরূপ যে আমাদের কিভাবে গার্ড রাখা যায়, বা আমরা একা চলবো, শত্রুরা হয়তো আমাদের গুলি করতে পারে বা মারতে পারে, সেক্ষেত্রে আমরা একটি বা মোটর বাইক চালাবো, মাথায় আঘাত লাগবে, একটি হেলমেট পরবো, এইরকম। ঠিক প্রতিষেধক নয়, এটি কিন্তু প্রতিরোধক। অর্থাৎ আমাদের এটি মনে করতে হবে। জ্যোতিষশাস্ত্রের প্রতিকার কখনোই কিন্তু কোরামিন বা ভ্যাকসিনের মতো নয়, যে কোরামিন দিলাম, বা ধরুন ওই যে জ্বর হলে কি যেন কুইনাইন খাওয়াতো আগের কালে, বা টিটেনাস দিলাম, যে আমার হয়েছে ধনুষ্টঙ্কার হয়েছে, সঙ্গে সঙ্গে টিটেনাস দিলাম, এমনটি কিন্তু নয়। অর্থাৎ আমাদের যাতে টিটেনাস না হয়, বা ধরুন আমাদের এই যে কুইনাইন খাওয়ানোর মতো সেই রকম দীর্ঘস্থায়ী জ্বর, বড় কোনো জ্বর না হয়, বা আমরা ব্যাধি পীড়ায় আক্রান্ত না হই, এর জন্য কিন্তু আমাদের প্রতিরোধক ব্যবস্থা নিতে হবে। তো সাধারণত আগে আমাদের জানতে হবে যে মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আমাদের কোন কোন ঘরকে দেখতে হবে। মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আমরা নিজের রোগ দেখব কিন্তু ষষ্ঠ ঘর থেকে। এইবার যদি আমরা আমাদের জীবন সঙ্গীর রোগ ব্যাধি দেখি, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? স্যার সপ্তমের ষষ্ঠ, সপ্তমের ষষ্ঠ দেখব। আবার এই ক্ষেত্রে কিন্তু আমি আরেকটি সূত্র আপনাদের বলবো, যে যখন আমরা
পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনের রোগ ব্যাধি যখন দেখব, তখন কিন্তু সহজভাবে আমরা দেখব যে রাশির কোন ঘর। দেখুন ঘুরে ফিরে আবার সেই জায়গায় আসবে যে রাশির ষষ্ঠ ঘর থেকেও কিন্তু আমাদের দেহ মন বিচার করা হবে। তো যখন দেহ বিচার করা হবে লগ্ন থেকে হবে, রাশির গুরুত্বও কম নয়। তো এবার রাশির আমরা পঞ্চম ঘরে চলে যাব, পিতা মাতা পুত্র সন্তান। রাশির পঞ্চম ঘর, পিতা মাতা পুত্র সন্তান, এগুলো দেখব। সরি, মাতা নয়, পিতা এবং পুত্র সন্তান, রাশির পঞ্চম ঘর, পিতা এবং পুত্র সন্তান। এইবার আমরা চলে যাব যে পিতা পুত্র সন্তান পেলাম, কন্যা এবং মাতা যাব রাশির চতুর্থ ঘর, রাশির 4 নম্বর ঘর। তারপর যদি আমরা জীবন সঙ্গীর যাই তাহলে রাশির 7 নম্বর ঘরে চলে যাব। তো এই যে কেন যাব, এটাও কিন্তু ওই প্ল্যানেট থেকে কিন্তু আসা যাবে। তো আমরা একটু দেখে নিই এখানে যে রাশির আমরা চতুর্থ ঘর থেকে মাতা বিচার করব। দেখুন রাশির চতুর্থ ঘর থেকে মাতা, এম দিলাম এখানে, এই এম, মাতা এবং কন্যা সন্তান মানে মেয়ে, তো দুটি এম দিলাম। এইবার রাশির চতুর্থ ঘর, রাশির পঞ্চম ঘর থেকে যাব আমরা পিতা পুত্র, তো পি দিলাম। এইবার জীবন সঙ্গী যাব রাশির সপ্তম ঘর থেকে, ও রাশির পঞ্চম ঘর মানে তো সরি চতুর্থ ঘর। এইবার রাশির সপ্তম ঘর যাব, এখান থেকে জীবন সঙ্গী, এই যে এস দিলাম। এইবার আমাদের ভাই বোনের ব্যাধি পীড়া বিচার করব রাশির তৃতীয় ঘর থেকে, যে ভাই বোন কে কেমন থাকবে। তো আমরা ভি দিলাম, বোন দিলাম, বি, ভাই বোন দিলাম। আর কে থাকবে? এইবার শত্রু ব্যাধি পীড়া যখন আমরা বিচার করব তখন রাশির অষ্টম ঘরে চলে যাব, শত্রু থেকে অষ্টম ঘর, শত্রুর আঘাত কখন যাব, তাহলে এস দিলাম। এই শত্রুর হাত থেকে আমরা রেহাই পাবো কি পাবো না। এইবার যদি আমরা দেখুন জন্ম প্ল্যানেটের ষষ্ঠ থেকে ব্যাধি পীড়া বিচার করব, তো ষষ্ঠের ধনভাব, ষষ্ঠের দ্বিতীয় ঘর থেকে কিন্তু শত্রু বিচার করব। এইবার ষষ্ঠের দেখুন সপ্তম অষ্টম নবম, নবম ঘর থেকে ষষ্ঠের 9 নাম্বার ঘর থেকে আপনারা সহজভাবে লিখে নেন যে ভাই বোনের ব্যাধি পীড়া বিচার করব। ষষ্ঠের নবম ঘর থেকে ভাই বোন বিচার করব, অর্থাৎ ধনভাব থেকে ভাই বোন, ষষ্ঠের নবম ঘর বলতে স্যার, অর্থাৎ ধনভাব থেকে আমরা ভাই বোনের এই ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে লিখলে হবে না, কিন্তু সূত্র লিখতে হবে। সূত্র লিখতে হবে ষষ্ঠের নবম ঘর থেকে আমরা ভাই বোনের ব্যাধি পীড়া বিচার করব। তার আগে তো বলছিলেন যে ভাই বোন রাশির তৃতীয় ঘর। হ্যাঁ, তৃতীয় ঘর, সে তো ভাই বোনের ভাগ্য ধন্যবাদ বিচার করব, ভাই বোনের ভাগ্য বিচার করব। এবার ভাই বোনের ব্যাধি পীড়া বিচার করব। কিন্তু এবার দেখেন ষষ্ঠের নবম ঘর ভাই বোনের ব্যাধি পীড়া। হ্যাঁ, এইবার ষষ্ঠের দশম ঘর যেটা, সেখান থেকে মা এবং মেয়ে, মা এবং মেয়ে কন্যা সন্তান, তার ব্যাধি পীড়া বিচার করব। ষষ্ঠের একাদশ ঘর থেকে বিচার করব পিতা এবং পুত্র সন্তানের ব্যাধি পীড়া। একটু জটিল মনে হবে কিন্তু প্রথমে, পরবর্তীতে সহজ হয়ে যাবে। ষষ্ঠটা ক্লিয়ার করেছি। হ্যাঁ, ষষ্ঠটাই আমি ক্লিয়ার না স্যার। ষষ্ঠ ঘর মানে নিজের ব্যাধি পীড়া, NB, এই ষষ্ঠ ঘর থেকে তো আমরা নিজের রোগ ব্যাধি বিচার করব। তো শুধু নিজের রোগ ব্যাধি দেখলে তো হবে না, এখানে আমাদের মনের রোগটাও কিন্তু বের করতে হবে। হ্যাঁ শুধু হ্যাঁ, না না ঠিক আছে।
আমরা প্রথমে যে কথাটি বললাম যে আমরা শুধু নিজের শরীর কষ্ট নিয়ে চললে সেইটা রেমেডি করব, কিন্তু এদিকে ঘরে আমার সন্তান অসুস্থ আছে, মাতা অসুস্থ আছে, পিতা অসুস্থ আছে, ভাই অসুস্থ আছে, তার জন্য কি আমার মনের পীড়া হবে না? আমার কি ব্যাধি পীড়ায় আমার অর্থ ব্যয় হবে না? এটা কি মানুষ জানতে চাইবে না? জি স্যার। সেটা হবে স্যার। কিভাবে বিচার করব সেটাই বলা হচ্ছে। চাইবে স্যার। তো ষষ্ঠের একাদশ ঘর থেকে পিতা এবং পুত্র সন্তান বিচার করব, আর ষষ্ঠের দ্বাদশ ঘর থেকে কিন্তু আমরা জেস লিখলাম কেন, ও জীবন সাথী লিখবো না, শত্রু তো লগ্নের সপ্তম ঘর থেকে বিচার করব। স্যার এটা জীবন সঙ্গী মনে হয় স্যার, হ্যাঁ, জীবন সঙ্গী বিচার করব, ষষ্ঠের দ্বাদশ ঘর থেকে জীবন সঙ্গী বিচার করব। তো এবার কিন্তু আমাদের কেমন যেন একটু উল্টে গেল, যে লগ্নের পঞ্চম ভাব থেকে আমরা তো বিচার করি সাধারণত লগ্নের পঞ্চম ঘর থেকে বিদ্যা, এমনকি পিতার অবস্থান, সেই সঙ্গে পুত্র সন্তানের অবস্থান, কিন্তু আমরা জীবন সঙ্গীর রোগ ব্যাধিটা বের করব কিন্তু ষষ্ঠের দ্বাদশ থেকে। আরেকটি জিনিস যদি আসি আমরা, তাহলে একটা জাতকের তো আমরা লগ্নও পাবো, রাশিও পাবো। এবার হচ্ছে সহজ, যে একটা জাতকের লগ্নও পাবো, রাশিও পাবো। যে ব্যক্তিটি জন্মগ্রহণ করেছে 16 ফেব্রুয়ারি 2020 5টায়, ঢাকা বাংলাদেশ, তো তার লগ্ন রাশি দুটো পাচ্ছি। তো এবার আমরা দেখে নিই যে রাশির তৃতীয় থেকে বিচার 3 নাম্বার ঘর থেকে ভাই বোন বিচার করব, রাশির 3 নাম্বার থেকে ভাই বোনের ব্যাধি পীড়া বিচার, রাশি 3 নাম্বার স্যার। হ্যাঁ, রাশির 3 নাম্বার থেকে, রাশির 4 নাম্বার থেকে মা এবং মেয়ের শরীর স্বাস্থ্য বিচার করব, রাশির 5 নাম্বার থেকে চলে যাব আমরা পিতা এবং পুত্র সন্তানের ব্যাধি পীড়া বিচার করতে। এইবার রাশির 6ষ্ঠ ঘর থেকে যাব জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য বিচার করতে। রাশির 7ম ঘর থেকে চলে যাব নিজের ব্যাধি পীড়া বিচার করতে। এইবার 8ম ঘর থেকে শত্রু মিত্র বিচার করতে যাব, রাশির 8ম ঘর থেকে। তো রাশিটি যদি কাছাকাছি না হয়ে অন্যদিকে হতো তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হতো। তা যাই হোক, কাছাকাছি হয়েছে, তা বুঝতে অসুবিধার কি আছে? কাছাকাছি কেন, একই লগ্ন একই রাশিও তো হতে পারে। এবার আপনাদের কিন্তু একটু ক্রিটিক্যাল মনে হবে। কেন মনে হচ্ছে বলেন তো? স্যার সূত্রগুলো দুইটা কাছাকাছি তো স্যার, হ্যাঁ একটা রাশি থেকে লগ্ন থেকে। হ্যাঁ, একটি হচ্ছে রাশি থেকে, একটি লগ্ন থেকে। তো কেন আমরা লগ্ন এই জন্য থেকে কেন? রাশিতে যাব কেন? যে ক্ষেত্রে ধরুন আমরা রাশিতে কেন যাব, যে রাশি দিয়ে বর্তমান সময় বিচার করব, আর লগ্ন থেকে হচ্ছে জন্ম থেকে সারা জীবন বিচার করব। তো বর্তমান সময় বিচার করতে গেলে তো আমাদের রাশি থেকে গোচর বিচার করি না? জি স্যার। ঠিক তদনুরূপ, যে রাশি থেকে আমরা গোচর বিচার করছি, তো সেই গোচর বিচার করার ক্ষেত্রে আমরা পারিবারিক সবার প্রত্যেকেরই ভাই বোন, পিতা মাতা, সন্তান সন্ততি, জীবন সঙ্গী থাকবে। তো তাদের ব্যাধি পীড়াগুলো এই ঘর থেকে আমরা বিচার করব। তো বিচার করে আমাদের তো মিলাতে হবে যে লগ্নের দ্বিতীয় ভাবে ভাই বোন পড়েছে, দ্বিতীয় ভাব থেকে তো আমরা ধন সম্পদ বিচার করি। তো দ্বিতীয় ঘরে ভাই বোন পড়েছে, তাহলে ভাই বোনের ব্যাধি পীড়া দ্বিতীয় ঘর কেন দেখবে? তাই তো সুবল বাবু, বুঝতে একটু কষ্ট হচ্ছে মনে হয় না? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি আমি। হ্যাঁ লগ্নের স্যার, দ্বিতীয় ভাব কষ্ট পড়েছে। হচ্ছে। এইবার এই গোচর প্ল্যানেটটিকে স্যার। আমরা একটি জন্ম প্ল্যানেট ধরি, গোচর প্ল্যানেটটিকেও আমরা একটি জন্ম, মানে আজকে এই সময় একটি শিশু জন্মগ্রহণ করেছে ধরে নিলাম, একটি জন্ম প্ল্যানেট ধরি। এইটার রাশি কিন্তু ধরেন 4 নাম্বার ঘরে আছে। তো আমরা কি সূত্র প্রথম কি লিখলাম, যে লগ্নের 6ষ্ঠ থেকে আমরা নিজের দেহ বিচার করব, মানে নিজের শরীর স্বাস্থ্য বিচার করব। তো লগ্নের 7ম থেকে আমরা লগ্নের 6ষ্ঠ থেকে নিজের শরীর স্বাস্থ্য বা নিজের দেহ বিচার করব, নিজের রোগ ব্যাধি বিচার করব, লগ্নের 6ষ্ঠ ঘর থেকে। দেখছেন? এইবার রাশি কি, রাশি হচ্ছে বৃশ্চিক। এইবার বৃশ্চিকের দ্বিতীয় ঘর থেকে আমরা ভাই বোনের ব্যাধি পীড়া বিচার করব। দেখেন,
এইবার বৃশ্চিক রাশির 3 নাম্বার ঘর থেকে কিন্তু মা এবং মেয়ের বিচার করব। তাহলে নিজের এবং মা মেয়ে কিন্তু একই ঘরে পড়ে গেছে। এবার দেখেন, এইবার হচ্ছে রাশির কত 3 নাম্বার ঘর গেলাম। এইবার রাশির হচ্ছে 1 2 3, সরি আমরাই তো ভুল করতেছি। রাশির 3 নাম্বার ঘর, রাশির 3 নাম্বার ঘর থেকে আমরা ভাই বোনের ব্যাধি পীড়া বিচার করছি, রাশির 3 নাম্বার। এইবার রাশির 4 নাম্বার ঘর থেকে আমরা বিচার করছি কি মা এবং মেয়ে। এইবার রাশির 5 নাম্বার, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ঘর থেকে পিতা এবং পুত্র সন্তান বিচার করছি। আর রাশির হচ্ছে 6 নাম্বার ঘর, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, এই 6 নাম্বার ঘর থেকে জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য বিচার করছি। তাহলে দেখুন, এইবার রাশির অষ্টম ঘর থেকে আমরা চলে যাচ্ছি রাশির কই অষ্টম, সপ্তম, অষ্টম ঘর। রাশির অষ্টম ঘর থেকে চলে আসছি আমরা শত্রু বিচার করার জন্য। এই শত্রু দেখেন, এবার সুবল বাবু মানে যে বাধাটা আমাদের ছিল সেটা ক্লিয়ার হলাম কিনা? হ্যাঁ স্যার, ঠিক আছে। যদি ক্লিয়ার হই তাহলে এখানে আপনাদের কিন্তু প্রশ্ন জাগবে যে এই লগ্নের ষষ্ঠ ভাব থেকে নিজের ব্যাধি পীড়া এবং ভাই বোনের ব্যাধি পীড়া দুটোই কিন্তু একই লগ্নের থেকে পড়ছে, লগ্নের ষষ্ঠ ঘর থেকে পড়ছে। তাহলে লগ্নের সপ্তম ঘর থেকে তো জীবন সঙ্গীর ব্যাধি পীড়া বিচার করার কথা, কিন্তু এখান থেকে কিন্তু মা এবং মেয়ের বিচার হচ্ছে, ব্যাধি পীড়া বিচার হচ্ছে। আবার লগ্নের নবম ঘর থেকে অষ্টম ঘর থেকে এখান থেকে নিধন বিচার হওয়ার কথা, কিন্তু সেখান থেকে হচ্ছে কিন্তু পিতা আর পুত্র সন্তানের ব্যাধি পীড়া। তো এইবার পিতা যদি অসুস্থ হয় আর পুত্র যদি অসুস্থ হয় তাহলে আপনার অর্থ সম্পদ ক্ষয় হবে না? হবে। তাহলে কি আপনি নিধন কখন হবেন এটা বিচার করে বের করা যাবে না? হ্যাঁ যাবে। এইবার জীবন সঙ্গী যদি নবম ঘর হয় তো বিবাহের পর আমি একটা রোগা মেয়েকে বিবাহ করে আনলাম না রোগা স্বামীকে বিবাহ করলাম, এমনটি হয় না? জীবনে এমন দেখা যায় না যে বিবাহের পরের দিনই দেখছে যে পাত্র পাত্রী দেখছে যে বিবাহ করে নিয়ে আসলাম, এইবার আমার স্ত্রী রোগ ব্যাধিতে আক্রান্ত বা আমার স্বামী রোগ ব্যাধিতে আক্রান্ত, আমি ঘর করব না, পরের দিনই পালিয়ে চলে গেছে, এমন ঘটে না? তাহলে এটা কি ভাগ্যের নির্মম পরিহাস বলে না, বা ভাগ্যের একটা চরম বিপর্যয় বলে না? তো সেটি কিন্তু ভাগ্য স্থান থেকে যাচ্ছি, বুঝতে পেরেছেন? তাহলে এইবার যাচ্ছি আমরা একাদশ ঘর হচ্ছে আয় ঘর। দেখুন লগ্নের আয় ঘর, কিন্তু রাশির কিন্তু সে অষ্টম ঘর, সেখান থেকে আমরা শত্রু বিচার করছি, দেখছেন? তাহলে আয় ঘরে আবার শত্রু আসবে কেন? আয় ঘরে শত্রু আসবে কেন? কিন্তু শত্রু তো আমার কাছে আসবে, আমি তো শত্রুর কাছে যাব না, যাব? আচ্ছা, এটা তো সেক্টর বিভাগ স্যার। হ্যাঁ, যখন আমরা এটা তো সেক্টর বিভাগ, যখন আমরা আয়ের সেক্টরে যাব তখন তো আমরা লগ্ন অনুসারে বিচার করবো, কিন্তু এটা তো যেহেতু বেদিপিরে আমরা রাশির ঘর অনুযায়ী বিচার করছি, তাহলে তো আমরা সহজে হ্যাঁ, কিন্তু দুটো মিলবে, আর দুটো নিয়ে মিল হবে মাথায় গিয়ে দুটি মিল হবে, এই জন্য দুটি ছক। যে আমরা কিন্তু প্রতি ঘর যখন বিশ্লেষণ করব তখন কিন্তু ওই একই মিলনটা ঘটবে। তো এই যে আয়ভাবে যে শত্রু বিচার করলাম, তার মানে আমরা ধরেই নিতে পারি যে শত্রু আমার কাছে আসবে, অর্থাৎ এসেই কিন্তু আমাকে আঘাত করবে। কখনো আমরা যাব না শত্রুর ঘরে, শত্রুর কাছে কেউ যেতে চায় না, শত্রুই বরং আসে আমাদের কাছে। এইবার দেখুন, আমরা কিন্তু লগ্নের ষষ্ঠ এবং রাশির 3 নাম্বার ঘর থেকে ভাই বোন বিচার করছি, আবার নিজের শরীর স্বাস্থ্য বিচার করছি। তাহলে ভাই বোন আর নিজের শরীর স্বাস্থ্যের মধ্যে কি পার্থক্য? মায়ের কেউ বংশগত ব্যাধি পীড়ায় ভোগে না? ভোগে। তাহলে মায়ের হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস আছে, সন্তানের সেটি হয়েছে, এমন দেখা যায় না? হ্যাঁ, বা বাবার যে ব্যাধি আছে সন্তানের সেই ব্যাধি আছে হচ্ছে, এমনটি দেখা যায় না? জি স্যার, বংশ পরম্পরায় পাওয়া যায়। তাহলে দেখেন, বংশগত রোগ ব্যাধি বিচার কিন্তু আমাদের এই রাশির ধনভাব থেকে আমরা কিন্তু বিচার করে ফেলছি।
এমনকি বংশ নাশ হচ্ছে ব্যাধির কারণে। দেখা যাচ্ছে মানে পূর্বপুরুষ থেকে ব্যাধি পীড়ায় আক্রান্ত। এমনও জীবনে দেখা গেছে যে বাবা ধরেন সে মানে নিয়ে এক হাত নুলো নিয়ে জন্মেছে, মানে একটি হাত তার নেই, ডান হাত নুলো, বাম হাত আছে। সে একমাত্র সন্তান জন্ম দিয়েছে, উত্তরাতে তার একটি দোকান আছে, তার 6টা 12টা আঙ্গুল হাতে, এবং হাত একেবারে খাটো, মানে হাতের এই দূরত্ব হবে ছেটো থেকে আঙ্গুলটা বড় জোর হলে 1-1.5 ইঞ্চি বড় জোর হলে, এবং 6টা আঙ্গুলি শক্ত, হাত দিয়ে কিছু মুট করে সে সহজে ধরতে পারে না। সে ছোট একটি চার দোকানের মতো চা বিস্কুটের দোকানদারি করে উত্তরাতে, ঢাকা উত্তরাতে। তো বাবার ডান হাত নেই নুলো, সে একটি সন্তানের জন্ম দিয়েছে, তার 2টো আঙ্গুল বেশি আছে, তারপরেও সে কিছু মুট করে ধরতে পারে না। তাহলে কি হলো? বাবা তাকে আরেকটি আঙ্গুল বেশি দিয়ে দিল জন্ম দিয়ে, কিন্তু অপারক সে, তার কর্মক্ষমতা নেই। এইবার তার 2টি সন্তান হয়েছে। প্রথম সন্তানটি মেয়ে হয়েছিল, মেয়ে মারা গেছে। পরের যে সন্তানটি হয়েছে প্রায় 4 বছর 4.5 বছর বয়স, সে কিন্তু অটিজম। এবার কি বলবেন বলেন? তাহলে এই লগ্নের যদি আসি, যে আমরা লগ্নের 6ষ্ঠ ঘর থেকে আমরা ব্যাধি পীড়া বিচার করছি, আবার 3য় ঘর থেকে ভাই বোন এবং রাশির 3য় ঘর থেকে নিজের ব্যাধি পীড়া বিচার করছি, তাহলে রাশির 3য় ভাবের গুরুত্ব আসবে কি আসবে না? এই যে বংশ পরম্পরায় ব্যাধি পীড়া, এটা যদি আমরা না বের করতে পারি যে তোমার বাবা এমন ছিল, তোমার মা এমন ছিল, বা মার এই ব্যাধি পীড়া ছিল, বা মা অসুস্থতায় ভুগেছেন, তোমার কোনো সন্তান হয়তো এইরকম হয়েছে, বা কোনো সন্তান মারা গেছে, এগুলো যদি আমরা না বের করতে পারি, তাহলে তো আমরা জ্যোতিষ সমাজে সমাদৃত হব না। হব? এবার কিন্তু বিশেষ করে সুনন্দা ম্যাডামের কাছে মানে এটা ভালো দৃষ্টিতে দেখাচ্ছে না, মানে উনি কিন্তু এবার মানে গণেশ উল্টে গেছে এমন মনে হচ্ছে এই সূত্রটা দেখে। মানে ধরেন এই সূত্রটি হয়তো মানে বই পুস্তকে পাবেন, কিন্তু আরেকটু উল্টানো ভাবে পাবেন। তা সেই উল্টানোটাকে আমি গবেষণা করে পাল্টাইছি আর কি, তারপরে তৈরি করেছি। তো সুনন্দা ম্যাডাম মনে করবেন, যেহেতু উনি অনেক যোগটোক জানেন বা অনেক সূত্র বেশি জানেন, তো উনি মনে করবেন কি স্যার আবার একটা উদ্ভব একটা পদ্ধতি আবিষ্কার করলেন মনে হয় এখানে। সুনন্দা ম্যাডাম একটু বলুন যে আপনার কি মনে হচ্ছে এই মতটাকে? স্যার মানে ওই যে রাশির, ওটা মানে রাশির 3য় ভাব থেকে যে রোগ বিচার হয় সেটার কথা বলছেন? হুম 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 স্যার এই সূত্রটা আমি জানতাম না স্যার, আজকে আপনার কাছ থেকে মানে জানতে পারলাম। ও, যেমনটি আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার যেমন বলছিলেন যে 7ম ঘর থেকে বিবাহ বিচার করা হবে, আবার 7ম ভাব থেকে অংশীদারি ব্যবসা বিচার করা হবে। অংশীদারি ব্যবসা কেন হবে? কারণ হচ্ছে স্বামী স্ত্রী দুজনে মিলে ব্যবসা করবে না, কখনো কর্ম করবে না, দুজনে মিলে করবে না, সেই অংশীদারি ব্যবসা হবে, এটি বিচার করা হবে। তো তার 9ম ঘর থেকে শ্বশুরালয় বিচার করা হবে, তাই না? জি স্যার। 7মের 9ম ঘর থেকে শ্বশুরালয় বিচার করা হবে, আবার 7মের 3য় ঘর থেকে তার মানে শাশুড়ির বিচার করা হবে। তো এটি কেন শ্বশুর আর শাশুড়ি 2 ঘর থেকে কেন বিচার হবে? এটি কেন বললেন? ঠিক তদনুরূপ কিন্তু এটি হচ্ছে একেবারে সহজ পদ্ধতি, যে আপনারা সহজভাবে যাতে পরিবারের কে কোথায় কি অবস্থানে আছে আপনারা সহজভাবে ধরে তার উত্তর দিতে পারেন। এটা হচ্ছে। স্যার আমি একটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ বলেন। স্যার আজকে এখানে গোচরে চন্দ্র যেখানে আছে স্যার, যদি সেখানে না দেখে ধরুন কর্কট রাশিতে স্যার চন্দ্র থাকলো, তাহলে তো স্যার গড়গুলো একটু অন্যরকম হবে স্যার। হ্যাঁ অবশ্যই তাই হবে, অবশ্যই তাই হবে। আমরা তাহলে আমরা মূল যে সূত্রটা স্যার ওই সূত্র দিয়ে হিসাব করবো। হ্যাঁ, যে লগ্নের 6ষ্ঠ ঘর থেকে নিজের ব্যাধি পীড়া বিচার করব। এইবার ষষ্ঠের আমরা কেন ষষ্ঠের মানে 7ম 8ম 9ম ঘরে কেন ভাই বোন গেলাম, অর্থাৎ এইটিতে না গিয়ে আমাদের এই ষষ্ঠের 9ম ঘর থেকে ভাই বোন, ষষ্ঠের
দশম ঘর থেকে মাতা মাতৃ স্থান বা কন্যা সন্তান, ষষ্ঠের একাদশ ভাব থেকে পিতা পুত্র, আবার ষষ্ঠের দ্বাদশ থেকে জীবন সঙ্গী। তা না করে আবার আমরা যেতে পারি রাশির তৃতীয় থেকে ভাই বোন, রাশির চতুর্থ থেকে মাতা মিত্র, এটা মুখস্থ থাকবে বেশি। তারপরে রাশির পঞ্চম থেকে পিতা পুত্র, যে ওই লগ্নের মতো আর কি। রাশির ষষ্ঠ থেকে কিন্তু জীবন সঙ্গী। এই জায়গাটায় গিয়ে কিন্তু আপনাদের ব্যতিক্রম, যে স্যার, রাশির স্যার, ষষ্ঠ থেকে আমি- জীবন সঙ্গী। আমি একটু বলবো স্যার। হ্যাঁ বলেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তাহলে আমাদের এখানে দুইটা জিনিস দুইটা মানে সূত্র মাথায় ঢুকাইতে হবে। একটা হচ্ছে ষষ্ঠ ঘরকে, বেদিবিরার ক্ষেত্রে ষষ্ঠ ঘরকে আমরা লগ্ন ধরবো, হ্যাঁ এটা হচ্ছে একটা থিওরি। আর একটা হ্যাঁ। থিওরি হচ্ছে চন্দ্রকে আমরা লগ্ন ধরবো। হ্যাঁ লগ্ন ধরবো। হ্যাঁ, তা ওইটাতেই চন্দ্রকে যখন লগ্ন ধরবো তখন আমাদের ভিতর একটি প্রশ্ন জাগবে যে চন্দ্রকে লগ্ন ধরলে ষষ্ঠ ঘর থেকে কেন জীবন সঙ্গীর ব্যতিপীড়া বিচার হচ্ছে, এটার একটা প্রশ্ন কিন্তু আপনাদের জাগবে। হ্যাঁ স্যার, এটি বাদে আর কোনো প্রশ্ন, আর কোনো ঘর নিয়ে কিন্তু আপনাদের প্রশ্ন হচ্ছে না এখানে। না এই প্রশ্নটা করতে চাইছিলাম স্যার, আমি আপনি উত্তর দিয়ে দিচ্ছেন। যে এটি কি, এই প্রশ্নটি ছাড়া আর কোনো প্রশ্ন কিন্তু এখানে আপনাদের জাগছে না। তো এইবার ষষ্ঠের দ্বাদশ ঘর আমরা যখন জীবন সঙ্গী বিচার করতেছি, তো সেই ঘরটি কিন্তু পঞ্চম ঘর, তাই না? লগ্নের পঞ্চম ঘর। পঞ্চম ঘর। লগ্নের পঞ্চম ঘর। এইবার ষষ্ঠের দ্বাদশ ঘর যখন যাচ্ছি তখন এই গোচর প্ল্যানেটেও কিন্তু লগ্নের পঞ্চম ঘর গিয়ে পড়েছে, দেখেন পড়েছে কি। তো এখানে লগ্নটি যদি ধরুন কর্কট হতো, কর্কট না হয়ে ধরুন কন্যা হতো, তাহলে ষষ্ঠের দ্বাদশ ঘর কোথায় গিয়ে যেত? বা তুলা হতো, তুলা হলে ষষ্ঠের দ্বাদশ ঘর গিয়ে কিন্তু পঞ্চম ঘর পড়তো। যে লগ্নই হোক না কেন ষষ্ঠের দ্বাদশ ঘর মানে পঞ্চম ঘর পড়বে। তো পঞ্চম ঘর থেকে আমরা কেন জীবন সাথীর ব্যাধি পীড়া বিচার করব কেন, এটা হচ্ছে আমাদের কথা। হ্যাঁ স্যার, সেটাই। সেটা স্যার, একটা দুইটা প্রশ্ন সূত্র এটা সাংঘর্ষিক স্যার। এখানে প্রথম সংঘর্ষটা হচ্ছে চন্দ্রকে ধরলে আমাদের এই ষষ্ঠ ঘরে গিয়ে জীবন সাথীর এই জীবন সাথীর রোগ নির্ণয় করতে হবে। আবার দ্বিতীয় সূত্রতে পঞ্চম ঘরে চলে যাচ্ছে। এই দুইটাই সাংঘর্ষিক স্যার। এখানে কেন এই প্রশ্নে এখানে মুখ্য হ্যাঁ, স্যার। এই দুটি প্রশ্ন হচ্ছে সাংঘর্ষিক। তো আমি আর আমার জীবন সঙ্গী, এই দুইজনের বিচার, যে আমার এবং আমার জীবন সঙ্গী রাশির ষষ্ঠ ঘর থেকে আমার বিচার মানে লগ্নের ষষ্ঠ ঘর থেকে আমার ব্যাধি পীড়া বিচার করছি, আর আমরা লগ্নের পঞ্চম ঘর থেকে জীবন সঙ্গী বিচার করছি, সেটাই হচ্ছে। কিন্তু তা নয়, রাশির ষষ্ঠ ঘর থেকে কিন্তু জীবন সঙ্গী বিচার, সরি রাশির সপ্তম ঘর, হ্যাঁ ষষ্ঠ ঘর থেকে কিন্তু আমরা জীবন সঙ্গীর বিচার করছি। তো এটা কেন করছি? রাশির ষষ্ঠ ঘর, এই একটি জায়গায় কিন্তু সমস্যা আমাদের। দেখুন, রাশির ষষ্ঠ ঘর থেকে আমরা জীবন সঙ্গী বিচার করছি। তো এইবার রাশি কেন? রাশি হচ্ছে গ্রহ মাতা, বুঝলেন? সবসময় জ্যোতিষশাস্ত্রের গ্রন্থ যত পাওয়া যায় সব কিন্তু পুরুষের জন্যই লেখা হয়েছে, নারীদের জন্য লেখা হয়নি। নারীর হাতের রেখা বা দুই একটা বই পাওয়া যায় বড় জোর, নারীর হাতের রেখার বই বড় জোর 2-3টা পাওয়া যেতে পারে এই পর্যন্ত, কিন্তু নারীদের জন্য কিছু লেখা হয়নি। তো এইবার চন্দ্র হচ্ছে নারী আর চন্দ্র হচ্ছে মাতা, দুজনই কিন্তু নারী, পরিবর্তনশীল। তো চন্দ্রের ষষ্ঠ ঘর থেকে তখন আমরা জীবন সঙ্গিনীর বিচার করব। এইবার জীবন সঙ্গিনী না, আমার হচ্ছে জীবন সঙ্গী, মানে ধরুন আমি মেয়ে, তাহলে আমার জীবন সঙ্গী কি পুরুষ হবে? তাহলে কি করব? বুঝাতে পেরেছি আপনাদের? তাহলে কি করব? কিন্তু মেয়েদের জন্য কিন্তু কোনো গ্রন্থ লেখা হয়নি, আলাদাভাবে কোনো বিচার করা হয়নি যে মেয়েদের স্বামীর শরীর স্বাস্থ্য কেমন যাবে, এটা কিসের থেকে বিচার করা হবে। তো এই জন্য রাশির ষষ্ঠ ঘর থেকে সবসময়ের জন্য স্বামী বা স্ত্রীর জীবন মানে শরীর স্বাস্থ্য বিচার করা হবে। স্যার, হ্যাঁ বলুন।
এখানে আমি একটা বিষয় বুঝতে পারছি স্যার, যে লগ্নের সপ্তম ঘর থেকে আমাদের যেহেতু স্ত্রী বা বিচার করা হয়, জয়া পত্নীভাব বিচার করা হয়, সেই ক্ষেত্রে যেমন স্ত্রীর দ্বিতীয় থেকে ধনভাব বিচার করা হয়, সেই রকমই সেম আমি সেটাই ভাবছি। হ্যাঁ সেম স্ত্রী সেম স্ত্রী অষ্টমে যেমন আমাদের দ্বিতীয় ভাব সেম ওই রকমই সেটাই ভাবছি, অর্থাৎ স্ত্রী সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ওই দ্বাদশই হচ্ছে মানে স্ত্রী হচ্ছে রোগ বিচার করা হবে, ষষ্ঠ ভাব পড়ে যাচ্ছে। হ্যাঁ এই তো শান্তনু সরকার এইভাবে হ্যাঁ এইভাবেই কিন্তু চক্রাকারে স্যার এইভাবে আমরা যে কোনো ছকের বিচার করব কিন্তু এভাবে, অর্থাৎ সহসূত্র হচ্ছে আমরা স্যার। রাশি থেকে লিখে নিব। মানে যেটাকে বিচার করবো ওইটাকে লগ্ন ধরে বিচার করতে হবে স্যার। হ্যাঁ রাশিকে লগ্ন ধরে নেব, তখন কিন্তু জীবন সঙ্গীর বিচার ওই রাশির ষষ্ঠ থেকে হবে, অর্থাৎ আমার বিচারটা আমার লগ্নের ষষ্ঠ থেকে হবে, আর আমার জীবন সঙ্গীটা রাশির ষষ্ঠ থেকে হবে। এটা হচ্ছে পার্থক্য শুধু, আর সব জায়গায় কিন্তু মিল পাবেন আপনি, সব জায়গায় রাশি লগ্নের একই মিল পাবেন দেখবেন বিচার যখন হবে। জয়ন্তবাবু কি কঠিন মনে হচ্ছে নাকি? না স্যার বুঝতে পারছি, এখন বুঝতে পারছি স্যার, হ্যাঁ বুঝতে পারছি স্যার। আমি একটু চকটাতে দেখতেছি এটা কিভাবে কি হইতেছে। হ্যাঁ বলেন সুনন্দা ম্যাডাম স্যার আপনি কি তাহলে বলছেন? স্যার ষষ্ঠের নবম ঘর থেকে যে মানে ভাই বোনের ব্যাধি পীড়া বললেন স্যার, এটা কি চন্দ্রের ষষ্ঠ ঘর থেকে? না না লগ্নের ষষ্ঠ ঘর থেকে, লগ্নের ষষ্ঠ ঘর থেকে তার নবম ঘরে যাবেন, ষষ্ঠ ঘর থেকে 9 নাম্বার ঘরে ফিরে আসবো। স্যার মানে এই ক্ষেত্রে আসলে এটা বুঝতে এইটা পারছি না একটু যে উল্টা, মানে এইটা একটু উল্টা। এই নোটটাকে আপনারা আলাদা এক জায়গায় প্রথমে লিখতে বলেছিলাম, এই নোটটা যে আমরা ষষ্ঠের নবম ঘরে ভাই বোন চলে যাব, এটা আপনারা প্রথমে লিখেছেন না? লিখেছি স্যার। লগ্ন দ্বিতীয়, হ্যাঁ তার মানে ঘরটি পড়ছে লগ্নের দ্বিতীয়, লগ্ন দ্বিতীয়, হ্যাঁ। লগ্নের দ্বিতীয় স্যার আমাদের স্যার? লগ্নের, হ্যাঁ বলুন। এখানে একটা বিষয় বলা যেতে পারে যে লগ্নের যেহেতু এখানে বলছেন যে লগ্নের তৃতীয় এবং চন্দ্রের হচ্ছে এই ক্ষেত্রে চন্দ্রের 1, 2, 3, 4 মানে এইভাবে বিচার করতে হবে যে লগ্ন থেকে নিজেকে চন্দ্রটা বিচার করতে হবে, দেখুন নিজের এখানে রোগ ব্যাধি। কিন্তু মেলার একটি কারণ হচ্ছে যে লগ্নের দ্বাদশে চন্দ্র আছে বিধায় না চন্দ্রের চতুর্থ থেকে মাতা মিত্র বিচার করছি ওই লগ্নের হ্যাঁ, মতো। হ্যাঁ। তো এখানে তো মানে লগ্নের চতুর্থে লগ্নের দ্বাদশে চন্দ্র নেই, এখানে তো চতুর্থে চন্দ্র আছে, তাহলে এখানে মাতা মিত্র বিচার করছি কিন্তু আমরা লগ্নের সপ্তম ঘর থেকে। স্যার সেম ওই রকমই স্যার, আমি যেটা বলতে চাইছি যে লগ্ন থেকে নিজের হচ্ছে রোগ ব্যাধি বিচার করা হবে এবং চন্দ্র থেকে বাদ বাকি সব রোগ ব্যাধি বিচার করা হ্যাঁ হবে। বংশের যারা আছে তাদের চন্দ্র থেকে হ্যাঁ, বিচার হ্যাঁ, করতে হবে। চন্দ্র থেকে সে যে এজন্য ঘরই পড়তে প্রথমের পারে। সূত্রটা আপনাদের লেখার প্রয়োজন নেই, আর এটা তারপরেও আপনাদের এই জন্যই দিলাম যে এটা আমাদের ওই যে ব্যতিক্রমটা ধরার জন্য, যে আমরা কেন স্যার, মানে ষষ্ঠের দ্বাদশ ঘরটা যাচ্ছি, শুধু এই জায়গাটার জন্য প্রথমে আমরা কিন্তু ওই ষষ্ঠ ঘরের থেকে ষষ্ঠের নবমে আসলাম, ষষ্ঠের দশম, ষষ্ঠের একাদশ, ষষ্ঠের দ্বাদশ। এইবার দেখুন ষষ্ঠের ধনভাব যেখান থেকে আমরা শত্রু বিচার করি, মানে লগ্নের অষ্টম ঘর থেকে শত্রু বিচার করি, তো এখানে লগ্নের অষ্টম ঘর থেকে কিন্তু শত্রু বিচার করিনি, এখানে কিন্তু পিতা পুত্র বিচার করেছি, দেখছেন? তো শত্রু বিচার করছি যে কোথায়, লগ্নের একাদশ থেকে, অর্থাৎ এখানেও আসতে গেলে কিন্তু আমাদের ওই সেই ষষ্ঠ ঘর নিয়ে তারপরে রাশির তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তারপরে যাচ্ছি রাশির অষ্টম। স্যার এই দুইটা থিওরির মধ্যে কোনটা স্যার অধিক ফলপ্রসূ, চন্দ্রকে ধরে কোনো না নাকি স্যার ওই লগ্নের ষষ্ঠ ধরে কোনো? অবশ্যই লগ্নকে ধরে হোল লাইফের যে ব্যাধি পীড়া সেটাকে বিচার করবেন। এখন মানুষ তো সারা জীবন ব্যাধি নিয়ে থাকবে না, ব্যাধি নিয়ে কয়জন থাকবে? শতকরা 1জন বা 1000-এ 1জন, লাখে 1জন, সেই জনকে তো পাবেন জীবনে দেখা গেল 1জন, 2জন, 3জন। তাহলে স্যার চন্দ্রকে ধরে যেমন গণনা আমি করলে পেয়েছি প্রেডিকশনটা ভালো হবে এই স্যার। মেহেদি না মাহাদি নাম তার, উত্তরাতে দোকান যার কথা বললাম মাহাদি, তাকে আমি পেয়েছি। তো এরকম তো অ্যাভেলেবেল পাওয়া যাবে না,
আমরা কিন্তু আমাদের আগের ব্যাচের একজন শিক্ষার্থী, ওনার একটি ছেলে কিন্তু অটিজম আছেন। তো এই যে একটি ছেলে অটিজম আছেন, তো একটি জন্ম থেকে যে ছেলেটি অটিজম, সেই ছেলেটি যতই ট্রিটমেন্ট করা হোক না কেন, সে কত সুস্থ হবে? সে কি মাঠে গিয়ে ফুটবল খেলবে? সে কি গলফ খেলবে? সমুদ্রে গিয়ে সাঁতার কাটবে? বা ধরুন সে হয়তো বড় বড় গাছে উঠবে, এক গাছ থেকে আবার আরেক গাছে বাদরের মতো ঝুলে যাবে? এটা কি আশা করা যাবে? তো আমরা বর্তমান বিচার করব, যে বর্তমান সময়ে আমার পথ হচ্ছে শর্টকাট পথ, যে বর্তমান সময়ে আমার এখন কি ব্যাধি পীড়া অ্যাটাক করতে পারে, সেটি রাশি থেকে। আর সাধারণভাবেই তো আমরা গোচর রাশি থেকে বিচার করি না? স্যার গোচর বিচারটা লগ্ন রাশি কুণ্ডলী থেকে থেকে করি না? জি স্যার। আর একটা জিনিস কি করি আমরা, দশা অন্তর্দশা দেখি। তো দশা অন্তর্দশায় কি দেখবো, যে ষষ্ঠপতি, ষষ্ঠ ভাবপতি আর ষষ্ঠপতি এর দশা অন্তর্দশা, মানে ষষ্ঠপতি যদি পাপযুক্ত পাপদৃষ্ট হয় আর ষষ্ঠ ভাবপতি যদি পাপযুক্ত পাপদৃষ্ট হয়, তার দশা অন্তর্দশায় তার সেই রোগ ব্যাধি হতে পারে। এটাই তো আমরা জানি নাকি? তাই তো? জি স্যার। তো এমনও হতে পারে যে, হ্যাঁ বলুন। তাহলে স্যার জাতকের যখন বিচার হবে, রোগবিধি বিচার হবে, তখন লগ্ন থেকে, আর জাতকের আত্মীয় স্বজন যেমন ছেলে মেয়ে বাবা মা ও এসব বিচার হবে চন্দ্র থেকে। হ্যাঁ, চন্দ্র থেকে, ইয়েস। তো আমরা যে স্যার, জিনিসটা তাহলে কি- আসছিলাম, এবার একটু ভেবে দেখুন তো, যে এমনও প্ল্যানেট কি আমরা পাবো না যে ষষ্ঠপতির দশাই জীবনে আসবে না, তার ষষ্ঠ ভাবপতির আসবে না, আবার ষষ্ঠপতি যেখানে অবস্থান করছে তারও দশা সে পাবে না জীবনে? এমন প্ল্যানেট পাবো না আমরা? পাবো? মিউট করুন। সুবল কিন্তু মালা স্যার বলুন। অন্তর্দশা হ্যাঁ, পাবো স্যার। অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা পাবো। জি স্যার। হ্যাঁ, আবার নাও তো পেতে পারি, যে ষষ্ঠপতির দশা, ষষ্ঠপতির অন্তর্দশা পেলাম না, ষষ্ঠ ভাবপতি এবং মানে ভাবপতি গ্রহ আর ষষ্ঠ ভাব এর দশা অন্তর্দশা আমরা পেলাম না, যার শিশু দৃষ্টি ঘটতেছে, এটা পেলামই হ্যাঁ, না। স্যার। তাহলে সে ভুগে মারা গেছে, তার রোগ ব্যাধি আপনারা কিভাবে বিচার করবেন? এমনও কিন্তু জীবনে দেখেছি যে আমার জীবনে, একটু মিউট করুন, আমার প্রথম জীবনে যখন এই জ্যোতিষ চেম্বারের সঙ্গে, আমি চেম্বারের ভাড়া হয়তো জ্যোতিষ দিয়ে উঠবে সেই বিশ্বাস আমার ছিল না কখনো, যে জ্যোতিষ করে চেম্বারের ভাড়া, বা আমার বাড়ি থেকে প্রায় 30-40 কিলোমিটার, 40 কিলোমিটারের মতো দূরে এসে যাতায়াত করে থেকে আমার চেম্বারে ভাড়া উঠবে না। তো আমি চেম্বার কাম টেলিফোন, মানে দেশ বিদেশে ফোন করা যায় এবং পাসপোর্ট ভিসা করা যায়, সেই সঙ্গে হচ্ছে আপনার মোবাইলের সিম কার্ড বিক্রয় করা হয়, এর একটি দোকান সহ এক পাশে চেম্বার করেছিলাম জীবনে প্রথম। 2001 সালে 1 জানুয়ারি উদ্বোধন করেছিলাম। তো এক সাইডে ওই বিজনেস আমার 2 বন্ধুকে দিয়ে দিয়েছিলাম। সপ্তাহে আমি তখন 4 দিন চেম্বার করতাম, যে সপ্তাহে 4 দিন আমার, আর সপ্তাহে 3 দিন, 4 দিন হচ্ছে আমার যে ব্যবসা ছিল সেই ব্যবসা প্রতিষ্ঠানে হাটবার, 2 ব্যবসার। তো সেই হাটবারের দিন রবিবার, বৃহস্পতিবার আর সোমবার, শুক্রবার, এই 4 দিন আমার দোকানদারি করতে হতো, আর বাকি 3 দিন এসে এখানে চেম্বার করতাম। আর 2 জন ক্লাস ফ্রেন্ড, তারা ওই রকম খুলনাতে থাকতো, তো খুলনাতে ওদের বলতাম যে তোমরা এই ব্যবসা পরিচালনা করবা, এর কিন্তু লস হওয়ার কোনো সুযোগ নেই। পাসপোর্ট করবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করবো, পাসপোর্ট অফিসে জমা দেবে, সে গিয়ে আমরা ওই সপ্তাহিত করে দিব বা এদিক সেদিক সহযোগিতা করব, অর্থাৎ যা পাবো পুরাটাই লাভ। দেশ বিদেশে টেলিফোন করব, আমরা কিন্তু ওই কলিং কার্ড ব্যবহার করব, অর্থাৎ প্রায় 90% লাভ। ঘন ঘন যত ফোন কাটবে তত লাভ বেশি, মানে কেটে গেলে সেকেন্ড মানে 1 মিনিট, 1 মিনিট 1 সেকেন্ড মানে 1 মিনিট। এইবার যখন মিনিটের টাকা নেওয়া হবে মানে 70-80% লাভ, অর্থাৎ লস করা ব্যবসায় নেই, লাভ হবে সেই রকম ব্যবসায়ী ছিলাম। তো সেই যে আমরা এটিতে থাকলাম, বা এই যে সেই সময় যে ব্যবসা এবং এই পেশা শুরু করলাম,
তো সেইটি তখন কি আসলে জানতাম যে অদূর ভবিষ্যতে আমাকে হয়তো জ্যোতিষী আমাকে এটাই বেছে নিতে হবে, বা ওই ব্যবসাও তো বেছে নিতে হতে পারতো না। ওইটা যেহেতু 90% লাভ, 90% কেন 100% লাভ। এমনকি সেই সময় এমন একদিন ধরা পড়লো যে আমরা পাসপোর্ট নবায়ন করতে দিচ্ছি, তো দিলে সাধারণত 1 সপ্তাহ পরে দেয়, ব্যাংকে টাকা জমা দিতে হয় 1450 টাকা, 1 সপ্তাহ পরে 1600 টাকা নিয়ে পাসপোর্ট নবায়ন হয়। তো এই 1600 টাকা দেখি কি আমি আগের দিন রাত্রে পাসপোর্ট দিয়েছি, পরের দিন সকালবেলায় আমাকে পাসপোর্ট ডেলিভারি দিয়েছে। তাহলে ব্যাংকে কখন টাকা জমা দিল, পাসপোর্ট অফিসে কখন পাসপোর্ট জমা দিল, আর আমাকে পাসপোর্ট কখন ডেলিভারি দিল, এটা কিন্তু আমার মাথায় খেললো না। তো তখন এটি নিয়ে কয়েক জায়গায় আলোচনা করতে গিয়ে দেখি কি যে নকল জাল পাসপোর্ট নবায়ন হয়েছে, জাল নবায়ন। কি তারা সিল তৈরি করে নিয়েছে, সইও নকল করে দিয়ে পাসপোর্ট নবায়ন হয়ে যাচ্ছে। পুরা 1600 টাকা ধরেই তার লাভ, কিন্তু আমরা তাকে বিশ্বাস করে দিচ্ছি 1450 টাকা ব্যাংক জমা, 100 টাকা তারা নেবে 1550, আমাদের লাভ হবে একটি বই নবায়ন করে 50 টাকা। সেই দিন পাসপোর্টের ব্যবসা ছেড়ে দিলাম, যে যা আর পাসপোর্টের ব্যবসা করব না, এটি অবৈধ হচ্ছে। কিন্তু টেলিফোনের ব্যবসা তো আর অবৈধ হচ্ছে না, এটা আমি কেন ছাড়বো? সেখান থেকে কিন্তু আমার ধরেন মোবাইলের ব্যবসার সূত্রপাত। তো অদ্যবধিও কিন্তু সেই মোবাইল ব্যবসা চলছে আপনাদের সকলের আশীর্বাদে। ধরেন আমার ছোট 2 ভাই করছে, তো একে একে শোরুম হতে হতে ধরেন 5টা-7টা করে এক এক ভাই শোরুম করেছে। তো এটা সেই থেকেই মোবাইল বিজনেস চালু হয়ে গেছে। তো এই যে চালু হলো, মানে আমার দশায় কি ছিল, তবেই না সেটি দেখে কিন্তু তার বিচার করব। আবার কর্মে এসে কোন দিকে যাবে এটাও কিন্তু আমরা তাই দেখে বিচার করব। যার জন্য আমরা কর্ম নির্ণয়ে জ্যোতিষ আমরা ক্লাস করেছিলাম, কিন্তু কর্মটা কোন দিকে হবে, কোন ধরনের কর্ম হবে এটি আমরা বিচার করেছিলাম, কিন্তু কর্মের জন্য আমরা কোন দিকে যাব এটি কিন্তু বিচার করিনি। ঠিক তদনুরূপ রোগ ব্যাধি মানে শুধু শরীরের রোগ নয়, পূর্বেই বললাম যে মনের রোগ। আমার ঘরে যদি স্ত্রী অসুস্থ থাকে, আমি সারা দিন এই যেমন সকাল 8:45 বের হয়ে অফিস করলাম, অফিস করার পরে তারপরে খুলনা থেকে জিকরগাছা পর্যন্ত গেলাম, সেই জিকরগাছা থেকে আবার এই ফিরে এসে এই ক্লাস নিচ্ছি, এখান থেকে ক্লাস নিয়ে 10টায় বাসায় যাব, এটি কোনো ক্রমেই কিন্তু সম্ভব হতো না। আবার কারো জীবনে যদি সন্তান অসুস্থ হয়, ধরুন আপনারা এই ক্লাস করছেন, কাম্য নয়, এটা কাম্য করছি না, কিন্তু মানে কথার কথা উদাহরণ বলছি, তাহলে কি সে আর এক মুহূর্তও এখানে দাঁড়িয়ে থাকতে পারবে? তো তার পিতামাতা অসুস্থ হলে দাঁড়িয়ে থাকতে পারবে? ভাই বোন অসুস্থ হলেও দাঁড়িয়ে থাকতে পারবে? হ্যাঁ, হয়তো একটু বয়োজ্যেষ্ঠ হয়ে গেলে, বয়স বেড়ে গেলে, ভাই যখন লাঠালাঠি কাটাকাটি হবে, তখন হয়তো দাঁড়িয়ে থাকা সম্ভব হতে পারে। কিন্তু ছোট সময় বা এক মায়ের গর্ভজাত সন্তান, আমরা কয়েক ভাই বা কয়েক বোন, তার কেউ অসুস্থ হয়ে পড়েছে, সে কি হাসপাতাল পর্যন্ত নেবে না? টাকা পয়সা খরচ নাই করুক, নেবে না? বা তাকে অন্তত কেটে গেছে সঙ্গে সঙ্গে বাঁধনটা দিতে দৌড়ে যাবে না? সে অ্যাক্সিডেন্ট করেছে শুনে দৌড়ে যাবে না? তাহলে কি তার ক্ষতি হবে কিনা? ক্ষতি যদি হয় সেটি ব্যাধি। জ্যোতিষ শাস্ত্রে ক্ষতি যেটা হবে সেটাই ব্যাধি, আর সেটাই হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজি, সেটাই হচ্ছে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি। সেই ক্ষতি পোষানোর জন্য যে প্রতিকার নেওয়া হয়, এটার নাম হচ্ছে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি। স্যার, আমার 2টা ক্ষুদ্র প্রশ্ন আপনার অনুমতি যদি থাকে। সেটা হচ্ছে স্যার, আমরা যখন লগ্ন সাপেক্ষে কোন জাতকের কুণ্ডলী দেখবো, সেক্ষেত্রে চন্দ্রকে সাপেক্ষে আমরা ব্যাধি পীড়া দেখবো। গোচরে যখন চন্দ্রকেই লগ্ন ধরা হবে, সেক্ষেত্রে স্যার আর লগ্ন খোঁজার দরকার নেই, তখন কি চন্দ্রকেই প্রয়োজন নেই? তখন লগ্ন খোঁজার প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজনও আছে। এই জন্য কিন্তু প্রথম সূত্রটি লিখলাম যে লগ্নের 6ষ্ঠ ঘর থেকে তো নিজের ব্যাধি পীড়া, লগ্ন তো আগে দরকার, 6ষ্ঠ ঘর থেকে তো আগে আমার নিজের ব্যাধি পীড়া যাব, সেখান থেকে না বের করব আমি 6ষ্ঠের 9ম থেকে ভাই বোন, 6ষ্ঠের 10ম থেকে হচ্ছে মেয়ে এবং মা, 6ষ্ঠের 11 থেকে পিতা এবং পুত্র, 6ষ্ঠের 12 থেকে জীবন সঙ্গী। বুঝতে পারছেন? আর 6ষ্ঠের
আমরা অষ্টম থেকে চলে যাব, সরি অষ্টম ঘর থেকে শত্রু, মানে ষষ্ঠের দ্বিতীয় ঘরে পড়েছে ওখানে, অর্থাৎ ষষ্ঠের অষ্টম ঘর থেকে আমরা শত্রু যাব, এখানে ষষ্ঠের গিয়ে দ্বিতীয় ঘর পড়েছে, কিছু করার নেই, মানে রাশির অষ্টম ঘর পড়েছে। জি স্যার। স্যার আমার দ্বিতীয় একটা কথা স্যার, হ্যাঁ আমি হাত জোর করে কন্টাক্ট করে নিচ্ছি স্যার। আমি মানে সবই বগুড়া থেকে নামলাম স্যার। আমার ফোনের চার্জ 4% স্যার। আচ্ছা আমি আনফরচুনেটলি আপনার ক্লাসটা করতে পারলাম না স্যার, চার্জের কারণে স্যার। আচ্ছা ফোনটা চার্জে লাগিয়ে স্যার যত শীঘ্রই জয়েন করার চেষ্টা করবো স্যার, আপনার অনুমতি যদি। হ্যাঁ 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 ওকে। তো এইবার আপনারা বলুন যে আমরা আসলে নিজের ব্যাধি পীড়া নিয়ে ভাববো, না আমরা কি পরিবারের ব্যাধি পীড়া নিয়েও ভাববো? ভাবার দরকার আছে কি নেই বলেন এবার। আছে আছে স্যার, আছে। আর তাছাড়া দশা অন্তর্দশার যদি আমরা যাই, সব গ্রন্থে কিন্তু লেখা থাকবে যে ব্যাধি পীড়া বিচার করতে ষষ্ঠপতির দশা, ষষ্ঠপতির অন্তর্দশা বা ষষ্ঠ ভাবপতির দশা, ষষ্ঠ ভাবস্থ গ্রহের অন্তর্দশা, এটা কিন্তু দিয়ে ব্যাধি পীড়া বিচার করা হবে, এটুকুই লেখা থাকবে, এর বেশি কিন্তু নয়। দশা অন্তর্দশায় ব্যাধি পীড়া হবে। আমার প্রশ্ন হচ্ছে দশা অন্তর্দশা যখন আমরা মানে সেই বয়স পর্যন্ত যাবে না সে ব্যক্তি, তখন কিভাবে হবে? আর এগুলোই যদি আমরা না বলতে পারি, তাহলে আমরা প্রকৃত রেমেডিতে আসবো কি করে? তাহলে এবার আপনারা বিচার করুন তো, যে এই হচ্ছে শিশুটি জন্মগ্রহণ করেছে 16 ফেব্রুয়ারি 2000 ইংরেজি তারিখে, তার লগ্নভাবে রাহু, লগ্নভাবে রাহু থেকে তার লগ্নের ধনভাবে বসে আছে, মানে ধনপতি বুধ বসে আছে অষ্টমে নিধন স্থানে। দরকার নেই এখানে ধনপতি বুধ কোথায়, যেখানে খুশি সেখানে থাকুক, আমরা ধরবো তো, আমরা ভাগ্য বিচার পরে করি। আমরা এখানে যেহেতু প্রেডিক্টিভ বা মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে আসছি, তো ধনভাব থেকে আমরা যে ভাই বোনের শরীর স্বাস্থ্য বিচার করব। তো দেখুন ধনভাবে কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে, পড়েছে তো স্যার এটা কি ধনভাব বলবো না চন্দ্রের তৃতীয় ভাব বলবো? চন্দ্রের তৃতীয় ভাব বলবো, কিন্তু আমরা লগ্ন থেকে তো বিচারটা তো আপনি করছেন রাশি থেকে, কিন্তু সবাইকে কি এইগুলো বুঝায় দেবেন বা শিখায় দেবেন নাকি? না স্যার। হ্যাঁ, আপনি কি বিচার করবেন সেটি তো আর ক্লায়েন্টকে বুঝাবেন না নিশ্চয়ই, না বুঝাবেন? না স্যার, না। তাই না? তো আমরা কোনটি শিখবো সেটি কিন্তু তখন কিন্তু আমরা কিভাবে বলছি, অনেকেই কিন্তু প্রশ্ন করেন, কারণ এখন ইউটিউবে এত পরিমাণে জ্যোতিষ শিখে ফেলেছে মানুষ যে প্রশ্নের উত্তর দিতে গেলে আর চেম্বার করা সম্ভব নয়। সে প্রশ্নের উত্তর দিতে গেলে এমন এমন প্রশ্ন করে বলবে, তো এটি তো আর নিশ্চয়ই আপনারা তাদেরকে বুঝাবেন না। তো আমরা আমাদের তো বুঝতে হবে, তবেই না তো আমরা বিচার করব। তো আমাদের বিচার করতে গেলে যে চন্দ্রের মানে আপনার লগ্নের ষষ্ঠ ভাবের নবম ভাবে পড়েছে ভাই বোন, তা ভাই বোনের ক্ষেত্রে গিয়ে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে, আর ভাই বোনের শরীর স্বাস্থ্য যেখান থেকে বিচার করব, সেই যে অধিপতি রবি, সেই রবি গিয়ে অষ্টম ভাবে বসে আছে, লগ্নের অষ্টমে। তাহলে কি হবে বলেন? তার ভাই বোন কেমন থাকবে? ভালো থাকবে? তার ভাই বোন অসুস্থ থাকবে? না ভাই বোন অসুস্থ থাকার কথা তো স্যার অবশ্যই। কেন থাকার কথা? রাহুর দৃষ্টি আছে, আবার অষ্টমে আছে লগ্নের। সেই ভাই বোনের যে প্রতি ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার যেখান থেকে বিচার করব, উনি গিয়ে অষ্টমে বসে আছে, তাই তো? আর সেই ভাই বোনের উপরে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে, কিন্তু ওখানে কিন্তু বৃহস্পতিরও আবার পঞ্চম দৃষ্টি পড়েছে, পঞ্চম দৃষ্টি আছে, বৃহস্পতিরও কিন্তু আবার পঞ্চম দৃষ্টি আছে, সেদিকেও কিন্তু একটু নজর দিতে হবে, জি স্যার। তাই না? তা বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দিলে তখন কি অশুভ ফল একটু দূরীভূত হবে না? একটু হবে। সে অসুস্থ থাকলেও সে আরোগ্য লাভ করবে স্যার। হ্যাঁ, আরোগ্য লাভ করবে, বৃহস্পতির দৃষ্টিতে সে আরোগ্য লাভ করবে। তাহলে এইবার ভাই বোনের কি ধরনের ব্যাধি পীড়া হতে পারে, এখানে ধরুন তো, যে কি ধরনের ব্যাধি পীড়া হতে পারে আমরা সেটা বলবো না, যে ভাই বোনের ব্যাধি পীড়া হলো, হ্যাঁ বুঝলাম, ভাই বোন অসুস্থ হবে কিন্তু আরোগ্য লাভ করবে, তার রোগটা কি হবে, কি রোগটা হতে পারে?
হ্যাঁ, কি রাহুল রোগ জনিত হবে রোগ এবং যেগুলো স্যার এগুলো। কতদিন পরে আরোগ্য লাভ করবে? হুম। তাছাড়া সেই ভাই বোন কতদিন পরে আরোগ্য লাভ করবে? সুন্দর প্রশ্ন। এটা কিন্তু দরকার। ভাই বোন অসুস্থ হবে, কোন রোগে অসুস্থ হবে, সে কতদিন পরে আরোগ্য লাভ করবে, এ সব কটি প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? বলেন। তার রোগগুলো হবে স্যার, রাহুর যে রোগগুলো আছে সেগুলো হবে স্যার। স্যার রাহু আর রবির সমন্বয়ে রোগ হবে স্যার, যেহেতু স্যার এটা রবির ঘর এবং রবি যেহেতু স্যার অষ্টমে আছে স্যার, দুস্থানে আছে, কাজেই তার হাই প্রেশার হতে পারে স্যার, তার স্নায়বিক সমস্যা থাকতে পারে, তার মাথায় আঘাত পেতে পারে স্যার, যে কোনো ভাবে পড়ে গিয়ে ব্যথা ব্যথা পেয়ে তার আঘাত পেতে পারে স্যার, তার ওই নার্ভের সমস্যা হতে পারে স্যার, ব্রেনের নার্ভের সমস্যা হতে পারে স্যার, তারপরে টিউমার জাতীয় মাথায় টিউমার হতে পারে, মাথার ত্বকে এই জাতীয় কিছু স্যার। স্যার হাড়ে রোগ হতে পারে। হাড়ের রোগ তো শনি দেখে, শনির তো এখানে কিছু নেই। হাড়ের রোগ, হাড়ের ভিতর মজ্জার পীড়া, এখানে তো শনির কোনো কানেকশন নেই। নাকি শনির গৃহে রবি গিয়ে বসছে এই জন্য বললেন? হ্যাঁ স্যার সেটাই। হ্যাঁ, এছাড়া স্যার ষষ্ঠপতিও স্যার শনির সাথেই বসে আছে। হ্যাঁ, এটা বলতে পারেন যে ষষ্ঠপতি শনির সাথে গিয়ে বসে আছে। ষষ্ঠপতি এবং ভাগ্যপতি বৃহস্পতি শনির ক্ষেত্রে বসে আছে। কিন্তু কর্কট লগ্নের পঞ্চম দশমপতি মঙ্গল একাই রাজ্যকারক গ্রহ, আর ষষ্ঠ ব্যাধিপতি সে গিয়ে দশমে শনির নিচস্থ শনির সাথে যুক্ত হয়ে বসে আছে। তো শনির কানেকশনটা এখানে কিন্তু আপনার ধনপতি, মানে যে ঘর থেকে ভাই বোনের ব্যাধি পীড়া বিচার করছি তার উপরে কিন্তু শনির কোনো কানেকশন হয়নি। কিন্তু শনির মূল ত্রিকোণ বা আনন্দময় স্থান কুম্ভ রাশিতে গিয়ে বসে আছে এবং সেটি লগ্নের অষ্টম গৃহ, সেখানে গিয়ে বসে আছে। তো সেখানে কিন্তু লগ্নের তৃতীয় এবং দ্বাদশপতি বুধও কিন্তু বসে আছে। তো এইবার সে রাশিপতি, হ্যাঁ, কিন্তু রাশিপতি আবার সে রাশিপতি আবার রাশির চতুর্থপতি বুধ গিয়ে বসে আছে। তাহলে সে কিছুটা পজিটিভ দিক পাচ্ছে। তাহলে ভাই বোনের প্রথম দিকটা আপনারা কিন্তু ঠিকই বলেছেন যে ভাই বোনের ব্যাধি পীড়া হতে পারে, তার মস্তিষ্কের রোগ ব্যাধি, গলা থেকে মাথা পর্যন্ত দুর্বল, মাথা জ্বালা, মাথা ব্যথা, মাথা ঘোরা, এমনকি ইএনটির প্রবলেম বা নাক কান গলার রোগ, অর্থাৎ গলা থেকে মাথা পর্যন্ত যে রোগ ব্যাধি, এগুলো হতে পারে। অর্থাৎ রবির রোগ ব্যাধিগুলো এখানে হতে পারে। আমরা রোগ ব্যাধি হার্টের রোগ হতে পারে কি স্যার? হার্ট হতে গেলে তো বৃহস্পতি লাগবে, বৃহস্পতি অশুভ থাকা লাগবে। তো বৃহস্পতি বরং সে এই লগ্নের, কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি একমাত্র মিনি অবস্থান করলে রাজযোগের ফল দেবে, অন্য কোথাও তো শুভ ফলদাতা নয়। শনি হচ্ছে মুখ্য মারক গ্রহ কর্কট লগ্নের ক্ষেত্রে। তাহলে মারক শনির সঙ্গে বৃহস্পতি বসে আছে, তাহলে মারক শনির মারকত্ব দোষ একটু নাশ করার চেষ্টা করেছে। চেষ্টা করে কি সে সফল হয়েছে? হয়নি, কারণ বৃহস্পতির কথাও কর্কট লগ্নের ক্ষেত্রে শুভকারক বলা হয়নি। হয়েছে কি? কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতিকে শুভ বলা হয়েছে, কিন্তু বৃহস্পতি যদি মিনে অবস্থান করে তবেই না রাজযোগের কারক বলা হয়েছে। তাই বলা হয়েছে না নাকি? স্যার মঙ্গল রাজ্য বলা হয়েছে স্যার। মঙ্গল একাই রাজ্য, কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল একাই রাজ্য, কিন্তু মঙ্গল বৃহস্পতিকে তো শুভ বলা হয়েছে না কর্কট লগ্নে? হ্যাঁ স্যার, মঙ্গল বৃহস্পতি শুভ, আর বুধ শুক্র স্যার পাপক গ্রহ। হ্যাঁ, বুধ এবং শুক্র হচ্ছে পাপক গ্রহ, আর শনি হচ্ছে মুখ্য মারক। তাহলে মারক বৃহস্পতির সাথে শুভ বৃহস্পতি গিয়ে যুক্ত হয়ে বসে আছে। তো বৃহস্পতিটি তো শুভ গ্রহ, রাজযোগ না করুক, সে শুভ থেকে শনির অশুভত্বকে দূর করবে। আর এই যেখান থেকে ভাই বোনের স্বাস্থ্যগত বিচার করব, সেই ভাই বোনের অধিপতি গিয়ে অষ্টমে বসে আছে, কিন্তু তার উপর শনির কোনো কানেকশন কিন্তু নেই। অর্থাৎ ওই হাড়ের রোগ এগুলো কিন্তু হবে না, বরং হতে পারে কি অস্থি ভঙ্গ করতে পারে, মানে হাত পা ভাঙ্গা, মস্কা, এগুলো কিন্তু করতে পারে, দুর্ঘটনাজনিত ভাঙ্গা। বৃহস্পতির জন্য স্যার? কেন বৃহস্পতির জন্য?
কেন? রাহু দৃষ্টি রাহু। পড়েছে, রাহুর দৃষ্টি পড়ার কারণে, একটু বলেই দেবো। রাহুর দৃষ্টি পড়ার কারণে, রাহুর দৃষ্টি আব্বা ভাঙা মাছ রবির খাইবো। পড়েছে, দেখছেন? তাহলে স্যার ব্যথা পেলে, আঘাত পেলে বা রোগ হলে তাহলে তো স্যার রাশির চতুর্থ পতি যেহেতু স্যার অষ্টমে আছে, সে কি সেবা শুশ্রূষা পাবে স্যার? হ্যাঁ, কারণ হচ্ছে সেখানে তো আবার বৃহস্পতিও দৃষ্টি দিয়েছে, অর্থাৎ সেটা আরোগ্য লাভ করার মতো ব্যাধি পীড়া হবে, অর্থাৎ সে আরোগ্য লাভ করবে। এবার কতদিনে আরোগ্য লাভ করবে? রোগ সৃষ্টিকারী গ্রহ কে? সাধারণত আগে জানতে হবে রোগ সৃষ্টিকারী গ্রহ কে, আর রোগ মুক্ত, চন্দ্র স্যার। রোগ সৃষ্টিকারী গ্রহ কে? মঙ্গল। আর রোগ মুক্তিকারী গ্রহ কে? রবি কি স্যার? বৃহস্পতি স্যার। আরে না, চন্দ্র। তো মঙ্গল কেন? মঙ্গল হচ্ছে শরীরের মানে দেহ মনের শক্তির যোগানদাতা, শক্তির যোগানদাতা না? সে রক্ত, হ্যাঁ, স্যার। রক্ত মাংসকে মানে মঙ্গল দেখবে না, সৃষ্টি করবে। তো যে সৃষ্টি করবে সে সৃষ্টিকারক গ্রহ মঙ্গল, কিন্তু এই লগ্ন না হোক, আমরা একটা লগ্ন নিয়ে তো আর কখনো বিচার করব না। আমরা তো 12টি লগ্নেরও পড়তে পারে, 12টি রাশিরও পড়তে পারে, তো আমরা সেক্ষেত্রে কিন্তু যাব না। আমরা যাব যে প্ল্যানেটটি পাবো সেই প্ল্যানেটে তার কি কি রোগ ব্যাধি হতে পারে, যাতে যে কোনো প্ল্যানেট হতে পারে, জি স্যার। তাই কিনা? জি স্যার। তাহলে এই জায়গায় তার যে ব্যাধি পীড়া হবে, আরেকটি প্রশ্ন হচ্ছে এটি কত দিনে সারতে পারে। তাহলে গোচরে যখন মানে গোচরে যখন এই রবি শুভ জায়গায় আসবে বা শুভ দৃষ্ট হবে, এই ভাবপতি গ্রহ রবি না, রবি যখন শুভ গ্রহ দৃষ্ট বা শুভ গ্রহ যুক্ত হবেন তখন মুক্তি হবে। সে অষ্টমে আছে, ওখান থেকে যখন নবমে যাবে তখনও কিন্তু রাহুর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দৃষ্টি পড়বে। তাহলে দশমে গেলে তার রোগ মুক্তি হতে পারে, কারণ শনিটি মারক হলেও সে নিচস্থ, সেখানে বৃহস্পতি যুক্ত আছে, আর রবি এখানে তুঙ্গস্থ হবেন। হ্যাঁ, নিশ্চয়ই রবি ছিল। তাই না? তো রোগ সৃষ্টি স্যার তো সেক্ষেত্রে যদি এখানে রবি কিন্তু- স্যার এই দ্বিতীয় ভাবে থাকে স্যার, ওই রাশির তৃতীয় অথবা মানে ষষ্ঠে থাকে স্যার, লগ্নের ষষ্ঠে থাকে, তাহলে কি হবে স্যার? মানে কোনটা? রবি ষষ্ঠে থাকে রবি যদি স্যার লগ্নের অষ্টমে তো আছে স্যার, হ্যাঁ। যদি লগ্নের ষষ্ঠে থাকে আবার লগ্নের রাশির ষষ্ঠে তৃতীয় কেন যদি থাকে আমরা স্যার, দ্বিতীয় ভাবে ধরি বা তৃতীয় ভাবে ধরি? হ্যাঁ, হ্যাঁ সেটা হচ্ছে স্যার। তৃতীয় ভাবে থাকলো, তৃতীয় ভাবে রবি আছে, এবার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন পড়েছে, তাহলে সিংহ লগ্নের এখানে রবি পড়েছে, ধরেন আপনার কন্যা রাশিতে রবি পড়েছে, তাহলে তার পরের মাসে তো রবি নিচস্থ হবে, নিচস্থ হয়ে শনি দৃষ্ট হবে, তাহলে পরের মাসে তার নিশ্চয়ই রোগ সারবে না, সারবে? না স্যার। হ্যাঁ, এটা স্যার মূলত স্যার তারপরের মাসে কি গোচরের হবে? উপর ভিত্তি করে স্যার দেখতে হবে স্যার। রবি তার এখন স্যার মঙ্গলে করে যাবে স্যার। তার মিত্র গৃহে যাবে, মিত্র গৃহে হ্যাঁ, গিয়ে স্যার। কি হবে? মিত্র গৃহে গেলে রাহুর নবম দৃষ্টি পড়বে, অর্থাৎ এখানেও সে মুক্ত হচ্ছে না, হচ্ছে? এইবার না, স্যার। ষষ্ঠ ঘরে গেলে তখন সে বৃহস্পতির গৃহে যাচ্ছে, বৃহস্পতি এই লগ্নের শুভকারক গ্রহ, আর রবির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কি? স্যার বন্ধুত্ব সম্পর্ক স্যার। বন্ধুত্ব সম্পর্ক। তাহলে এবং এখানে স্যার বৃহস্পতির দৃষ্টিও আছে ওখানে স্যার। এখানে তার নবম দৃষ্টিও আছে, তখন মুক্ত হবে। তাহলে কয় মাস পরে? এখানে মাসের শুরুতে হলে 1, 2, 3 মাস সে ভুগবে, চতুর্থ মাসে গিয়ে সে মুক্ত হবে। আরেকটি জিনিস, আরো একটি সূত্র আছে যে রোগ সৃষ্টি করে রবি আর রোগ থেকে মুক্ত করে চন্দ্র, এটিরও কিন্তু আরেকটি সূত্র আছে। স্যার মঙ্গল যে বললেন কিছুক্ষণ আগে স্যার। হ্যাঁ, তো এই যে মঙ্গল আমরা কেন বলবো? কারণ রক্ত মাংসের যে রোগ ব্যাধি, নিজের শরীরগত রোগ ব্যাধি, এটা সৃষ্টি করবে কিন্তু মঙ্গল। এইবার আমরা বিচার করছি এখানে ভাই বোনের বা টোটাল পরিবারের সবার,
বুঝতে পেরেছেন? তো গ্রহ পিতা রবি আর গ্রহ মাতা চন্দ্র, এই দুটি গ্রহ যে মানে রবি সবসময়ের জন্য উত্তপ্ত গ্রহ আর চন্দ্র হচ্ছে শান্ত গ্রহ। গোচরে চন্দ্র কিন্তু 2.5 দিনে একবার রাশি পরিবর্তন হচ্ছে, আর আমরা জানি যে রবিও 1 মাসে রাশি পরিবর্তন হচ্ছে। তো এই দুটি গ্রহ যে চন্দ্র মুক্তিদাতা, কেন মুক্তিদাতা? রোগ মুক্তিদাতা কেন? মাতার কারক বিধায় নাকি স্যার? মা তো শুভকামনাই করবে সবসময়। আর কিছু হোক বানাক, বাচ্চা কানলে এমনি মায়ের কোলে গেলে সে শান্ত, বুঝে নেওয়া যাবে। মনের শক্তি দিয়ে স্যার সেরে ওঠে হ্যাঁ, মানসিক। কোন ডাক্তার যদি বলে, সুনন্দা ম্যাডাম সুন্দর বলেছেন, ডাক্তার যদি বলে গেলে, রুগী গেলে, "এই, তোর কি হয়েছে রে, তুই কি জন্য আসছিস ডাক্তারের কাছে, তোর তো কিছু হয়নি, হ্যাঁ যা বাড়ি যা, এই রোজ একটা করে এই ওষুধ লিখে দিলাম, এটা খাবি, আর জি স্যার, ওই কথাতে ভালো হয়ে যাবে স্যার। 3 মাসের মধ্যে আর কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, তুই 3 মাস পরে এসে দেখা করিস, তার কিন্তু রোগ অর্ধেকে ওখানে ভালো হয়ে যাবে। জি স্যার। ভালো, আজকে যেমন একটা হয়ে গেছে, কিন্তু গত সপ্তাহে একটি প্যারালিটিক রুগী যে স্ট্রোক করে প্যারালাইসিসে পড়ে আছে, একজন মহিলা, সে বাম হাতকে মোটেও উঁচু করতে পারে না, বাম সাইড নড়ে না, 3 জনে কোলে করে নিয়ে আমার চেম্বারে নিয়ে আসছে। আরে শালার, আমি হলো জ্যোতিষ, তুমি প্যারালাইসিসের রুগী আমার কাছে নিয়ে আসছো কেন? এই তো নিয়ে যাবা নিউরোলজিস্টের কাছে। জি স্যার। হ্যাঁ, নিউরোলজিস্ট। কবে স্যার? আজকে? তা তুমি আমার কাছে নিয়ে আসছো কেন? তা ঘটনা হচ্ছে কি, যে গরিব মানুষ, তো অত্যন্ত গ্রামের গরিব মানুষ, ভেবেছে মনে হয় যে ডাক্তার তো প্রচুর দেখালাম, প্রচুর ওষুধ খাচ্ছি, আর 4 বছর ধরে এই অবস্থা, তো দেখি একটু জ্যোতিষ দেখায় দেখি যে কোনো মুক্তি হয় কিনা। তো আমি কোনো কিছু না করে ওই আকুপ্রেশারের কয়েকটা জিনিস শিখিয়ে দিলাম তাকে, তার স্বামীকে শিখিয়ে দিলাম, তার ছেলে আছে, ছেলেকেও শিখিয়ে দিলাম, যে 1 সপ্তাহ এটা দেওয়ার পরে পরের বুধবারে আমার সঙ্গে দেখা করতে হবে, ঠিক এইভাবে যত চেঁচামেচি করে করুক, এটা দেন, দেওয়ার 1 সপ্তাহ পরে আমার সাথে দেখা করলে আমি ওই দিন ওষুধ দিয়ে দেবো। আর ওই দিন সঙ্গে সঙ্গে আমার একটু ওই গাছগাছলার পাকানো আর কি এক ধরনের বাতের ওষুধ আছে, যেমন তিতো পাতা দিয়ে আপনার চর্মরোগ, অ্যালার্জি যাদের আছে তাদের খাওয়ানোর জন্য আয়ুর্বেদিক স্যার, কালো মেঘের পাতা দিয়ে বেটে মানে ব্লেন্ডারে ঘুটিয়ে আর কি বড়ি তৈরি করে, এগুলো ফ্রি, মানে ফ্রি সার্ভিস আর কি, যে মানুষ খেলো। দুষ্ট ব্রণ, অনেক মেয়েরা আসে মুখে প্রচুর ব্রণ হয়েছে, তো ব্রণের জন্য খুব ডাক্তার দেখায় বেড়াচ্ছে, চর্ম অ্যালার্জি যৌন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গাদা গাদা টাকা ঢেলে বেড়াচ্ছে, কিন্তু তার কাছে যদি মাত্র 50টা বড়ি দিয়ে দেওয়া হয় বা 60টা বড়ি 2 মাস খাও, তো ওই তিতো খেলে এমনিও ব্রণ কোথা থেকে চলে যাবে তার দিশে নেই। কালো মেঘ যে পাতা চিবিয়ে দেখেন যে কেমন লাগে। তো এগুলো আমি একটু কৌশলে তৈরি করে রাখি আর কি, যে হ্যাঁ মানুষের কাজে লাগুক। তো যেহেতু ওনাদের মন সারবে না যে একটু ওষুধ না দিলে, কিন্তু আমি কিন্তু আমার কাছে তো আর এমনি ওষুধ না, আমি তো আর ডাক্তার নই, আমার কাছে কি ওষুধ থাকবে, আর এই প্যারালাইসিসের কি ট্রিটমেন্ট আমার কাছে থাকবে? আগেই তো বললাম যে জ্যোতিষশাস্ত্র প্রতিষেধক নয়, এটা প্রতিরোধক। প্যারালাইজড হওয়ার আগে আসলে না হয়তো আমরা পান্না দিতাম, বা তার ব্যাধি পীড়া কোথা থেকে বিচার করা হচ্ছে, কি কারণে তার এই স্ট্রোক করে প্যারালাইজড হতে পারে, সেই কারণ নির্ণয় করে তার প্রতিকার দিতাম। এখন কি করব? তো উনি কিন্তু আজকে সকালেও আসছেন, তো আজকে সকালে এসে বলছে যে আমার মা তো এই দেখেন এই হাত উঁচু করছে, নামাচ্ছে, ইয়ে করছে, এবং পায়েও বল পাচ্ছে। আমি বললাম বেশ সুন্দর, দেখেন কাজ কিন্তু হয়ে গেছে। এখন আজকে আমি বললাম যে ঠিক আছে, আপনার কিন্তু ওষুধ দিতে হবে। আপনাকে কতদিনের ওষুধ দিয়ে দিয়েছিলাম? বলে 30 দিনের, রোজ রাত্রে একটা করে খাবে, মানে রসুন মসুন দিয়ে ধরেন ওই বাতের ওষুধের মতো আর কি। তো ধরেন 1 মাসের, তা বললাম 1 মাস কিন্তু ওষুধ খাওয়ার পরে আমি কিন্তু ওষুধ দিয়ে দিছি, আর ওষুধ কিন্তু পাল্টানো হবে না, ওই যেভাবে চলছে ওইভাবে কিন্তু চলবে। অর্থাৎ তার যে থেরাপি দরকার, মূলত ডাক্তাররা দিয়েছে থেরাপি দিতে, নিউরোলজিস্টও কিন্তু থেরাপি দিতে দিয়েছেন, কিন্তু গরিব মানুষ বিদায় থেরাপিস্ট নিয়ে ওই আজকে তো সে কিশোর কুমার নেই, কিশোর কুমারদের বাড়ির পাশে বাড়ি, তো ওই জঙ্গল এলাকায়, ও কিশোর কুমার তো আছে, পাইকগাছা কোথায় বাড়ি আপনাদের কিশোর কুমার? হ্যাঁ, না কয়রায় বাড়ি?
ওই রোগীর বাড়ি হচ্ছে কয়রা, কিশোর কুমারদের বাড়ির পাশে। স্যার আমার বাড়ি কয়রা স্যার, হ্যাঁ, কয়রা থানা কিলোকারি গ্রাম। কোথায় কোথায় আপনাদের বাড়ি? স্যার বললো কয়রা বাড়ি কিলোকারি, কিলোকারি কিলোকারি। তো জানি না, যাই হোক কয়রা থানার মধ্যে তার বাড়ি। কিলোকারি, আচ্ছা যাই হোক, কয়রা থানার, তো এবার খুলনায় আপনাদের কয়রা আসতে থানার কয় ঘন্টা কিলোকারি লাগে? গ্রাম। হ্যাঁ, খুলনা থেকে কয়রা যেতে কয় ঘন্টা লাগে, আর যাতায়াত ব্যবস্থা কি আপনি একটু বলুন। স্যার রাস্তা তো স্যার প্রচন্ড খারাপ স্যার। হ্যাঁ, আর লাগে ওরা বলে যে পাইকঘাট থেকে যাইতে, ওরা বলে যে 2.5 ঘন্টা, কিন্তু সত্যি সত্যি যাইতে স্যার 3-4 ঘন্টা লেগে যায় স্যার। হ্যাঁ লেগে যায়। আর তাহলে আর কয়রা থেকে আরো সময় লাগে। হ্যাঁ, আরো সময় লাগে। আর তার হ্যাঁ। প্রত্যন্ত গ্রামে বাড়ি, যদি লঞ্চে নৌকায় করে আসতে হয়, যদি একটি নদী বাঁধে, তাহলে কয় ঘন্টা লাগে। তো সেই লোককে ধরেন এই যে ফিরিয়ে দেওয়া, মানে এ যে সুস্থ হয়েছে, কিন্তু তার সেই থেরাপিটা দিলে কিন্তু সে সুস্থ হতো, সেটা দিতে পারেনি, তাই না সে সুস্থ হয়নি। অর্থাৎ আমাদের এমন কিছু জানতে হবে যে সে যে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি মানে কি, তার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে দূর করতে হবে আমাদের। তো আমরা তার একটি পার্ট নিয়ে আজকে মানে মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে আমরা আলোচনা করছি, রোগ ব্যাধি নিয়ে। তাহলে ভাই বোনের রোগ কিন্তু এই রবি সাপেক্ষে আমরা বুঝতে পারছি যে 1-2 মাস পরে গিয়ে তার ভাই বোন সুস্থ হয়ে যাবে। তো আপনি ওই যদি মানে ওষুধ খাওয়ান তাও হবে, না খাওয়ালেও কিন্তু হবে। এবার ভাই বোনের কি তখন ভালো হয়ে যাচ্ছে যে স্যার, এই জন্য তার ভাই বোনের যদি বংশগত কোনো রোগ হয়, বংশগত রোগ হওয়ার কি সম্ভাবনা এখানে আছে কিনা, আর তাহলে কি আপনার ওষুধ খাওয়ালে সারবে? 2 মাস পরে সারবে? বলেন। এবার বংশগত রোগের মালিক কে? চন্দ্র স্যার। হ্যাঁ, চন্দ্র। চন্দ্রের সাথে আর কারো সম্প্রীতি না থাকলে বংশগত রোগ হয় না, শুধু চন্দ্র হয় না। শুক্র। শুক্র নো, চন্দ্র এবং শনি। ক্রনিক ডিজিজের মালিক কিন্তু শনি। তো চন্দ্র শনির কানেকশন তৈরি হলে তখন কিন্তু বংশগত ব্যাধি পীড়ার প্রবণতা কিন্তু বাড়বে। অর্থাৎ যে ভাব থেকে যে ব্যাধি পীড়ার বিচার করব, সেই ভাবপতির উপর চন্দ্র শনির যদি কানেকশন থাকে, বা চন্দ্র শনি যুক্ত বা চন্দ্র শনি দৃষ্ট, তখন কিন্তু সেই লোকটি যার ব্যাধি পীড়া বিচার করছি সে কিন্তু বংশগত রোগে আক্রান্ত হতে পারে। তো এখানে কি চন্দ্র আর শনির কোনো কানেকশন আছে কি? নেই ভাই বোনের উপরে, বলেন। নাই স্যার, নাই। তার মানে তার শুধুমাত্র বংশগত চন্দ্রের ব্যাধি পীড়া দৃষ্টি নেই। আছে শনির উপর। তার মানে শনির দৃষ্টি চন্দ্রের উপর আছে একটা। মানে আকস্মিক ব্যাধি পীড়া হবে, সে দ্রুত রোগ মুক্ত হবে, এটাই বলছে এখানে। আচ্ছা। এবার মার মেয়ের ক্ষেত্রে আমরা আসি, তো দেখেন তো মা আর মেয়ে। স্যার আমি এখানে স্যার আরেকটা জিনিস আমি ইয়ে করি স্যার, হ্যাঁ, মানে ওই ক্ষেত্রে ব্যাধি পীড়া করলে তার কিরকম খরচপাতি হবে স্যার, মানে এটা আমরা কিভাবে বলবো স্যার? এইবার যদি আপনি সিঙ্গাপুরে যান মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসা করাতে, যেমন ধরুন আমাদের দেশে সাধারণত মন্ত্রী এমপি বা ইয়েদের শান্তনু সরকারদের দেশেও মন্ত্রী এমপি আবার এমএলএ আছে, বা ধরুন আপনার রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী বা ধনকুবের, ইনাদের যদি সামান্য একটু ফোড়া হয়, একটা ফোড়া হয়, তাহলে এনরা কোথায় যাবে চিকিৎসা করাতে বলেন? মুকেশ আম্বানির ওয়াইফের যদি ধরেন এই রান্না করতে গিয়ে আঙুলের এখানে যদি একটু পুড়ে যায়, তাহলে কি হবে? তার ট্রিটমেন্টের খরচ কত হবে? আর আপনার যদি পড়ে আর আমার যদি পড়ে, তাহলে কি হবে? এই যে কালকে কেটে গেছে, গত পরশুদিন কেটে গেছে, 21শে ফেব্রুয়ারি কেটে গেছে। এই 21শে ফেব্রুয়ারির দিন কেটে গেছে, ধরেন এই অংশ দেখা যাচ্ছে না, কাটা কাটা চিহ্ন দেখা যায়? দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। তো এইটুকু যদি ধরুন মুকেশ আম্বানির ওয়াইফের কেটেছে, যিনি 100 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছেন, যার জন্মদিনে বিমান উপহার দেন ওনার হাজবেন্ড, তাহলে ওনার এটুকু কাটলে উনি কি করতেন বলেন? কোথায় যেতেন? তখন স্যার কথা হবে উনি ইনজিউর্ড হয়েছেন এবং ওনার সাময়িক চিকিৎসা হয়েছে এবং উনি এখন সুস্থ আছেন, পর্যবেক্ষণে আছেন।
তার মানে চিকিৎসায় কত ব্যয় হবে এটি কিন্তু নির্ণয় করা যাবে না। অনেকের কিন্তু দেখা যাচ্ছে হার্টে ব্লক ধরা পড়েছে, মানে সে ডাক্তারের কাছে গেছে তখন না হার্টের ব্লক ধরা পড়েছে, যে ডাক্তারের কাছে যায়নি সে কিন্তু বুকে ব্যথা চটফট করতে করতে মারা গেছে, শেষ। আগের কালে মানুষ গ্রামে বুকে ব্যথা নিয়ে বুক চেপে ধরে হাঁটতে হাঁটতে স্ট্রোক করে মারা গেছে। আর এখন একটু বুকে ব্যথা হলে অমনি যাও আগে ইসিজি করো, ইসিজি না হলে ইকো করো, না হলে ইটিটি করো, আর না হলে ওই কি বলে ওটাকে এনজিওগ্রাম করো। এনজিওগ্রাম করলে আর রক্ষা নেই। ব্লক ধরা পড়েছে, রিং পরাও, নাই পেসমেকার পরাও, একটা কিছু পরাও। তো এটা কার জন্য সম্ভব? ধরুন জয়ন্ত বাবুর জন্য সম্ভব। জয়ন্ত বাবু নিজে ব্যবসা করে, নিজে উপার্জন করে, জয়ন্ত বাবুর টাকা আছে, উনি পারেন। আলী আজম সাহেব চাকরি করেন, উনি পারেন। মরিয়ম আক্তার সাথী, উনার অর্থ আছে, ওনার বাড়ি টাড়ি আছে ঢাকা সিটিতে, যাও ধনী আছে, ওনার জন্য সম্ভব। সুবল বাবুর জন্য সম্ভব। তো এইবার ধরুন আমার আর কিশোর কুমারের জন্য কিন্তু সম্ভব নয়। তার জন্য আমার কেটেছে, আমি কিন্তু কাটা সত্ত্বেও ব্যান্ডেজও দেইনি। এমনকি এমন সময় কেটেছে যে সময় ওই টিটেনাস বা একটু স্যাভলন দেওয়া হবে সে সময়ও নেই। এমন লোককে আমি সঙ্গে নিয়ে বাসায় ঢুকতেছি যখন, তখন শুনি আমার জলের ট্যাপ ভেঙে গেছে। একটি জলের ট্যাপ যে মানে ন্যাকড়া দিয়ে কাঠ দিয়ে ঢুকায় বন্ধ করতে হবে, এই বন্ধ করতে গিয়ে কেটে গেছে। তো সেই সময় সেই লোকটি ঢুকেছে দরজার থেকে, তাকে যে বসতে বলা হবে তাহলে সে বসতে বলারও সুযোগ নেই। আর সেই লোকটি মানে এত গুরুত্বপূর্ণ লোক এবং দেশের এমন সম্মানীয় একজন ব্যক্তি যে উনাকে আগে বসার কথা তো বলতে হবে। বসার কথা কে বলবে? জলে ভেসে যাচ্ছে সমস্ত ঘর। তো তখন হাত কাটবে কার, আর কোথায় কি হবে ও দেখার সময় কোথায়? জি স্যার, আগে তো জলটা বন্ধ করা উচিত। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে রোগ ব্যাধিতে কত ব্যয় হবে এটি কিন্তু নির্ণয় করা খুব কঠিন। এটা নির্ণয় করা যাবে না। সময়টা নির্ণয় করা যায় স্যার, যে কত বছরে রোগ ব্যাধিটা হতে পারে, সে ভুগতে পারে, এটি নির্ণয় করা যায়। আবার দেখুন গ্রাম গায়ে অনেক গরিব মানুষের ক্যান্সার হচ্ছে, তারা জানছে না, জ্বালা যন্ত্রণায় ভুগতে ভুগতে মারা যাচ্ছে। এমনও কিন্তু দেখেছি আমার জীবনে, আমার এক দাদুকে, যে দাদু হচ্ছে দর্জি কাজ করতেন, একেবারে তার মতো স্বাস্থ্যবান লোক মনে হয় আর দুই একজন জীবনে দেখেছি। হয়তো ওনার সর্বসাকুল্যে ওজন হতে পারে ওনার গায়ে 30 কেজি, তার বেশি না। তো এই রকমের স্বাস্থ্যবান লোক। তো সেই আমলে দেখতাম উনি আবার কামারও ছিলেন, মানে ওই দা কাশি তৈরি করা, আবার ঝালাই দেওয়া, ওল্ডিং করা, মানে ওই মানে পিতল ঝালাই। ভ্যান রিক্সার পাইপ টাইপ ভেঙে গেলে, ফর্ক ভেঙে গেলে ওই ঝালাই দিতেন গোড়ায়, কি দিয়ে টিয়ে সোয়াগা টোয়াগা দিয়ে পিতল দিয়ে ঝালাই দিতেন। আর এখন তো গ্যাস ঝালাই অলরেডি চলে আসছে, কিন্তু তখনকার সময় এই ঝালাই ছিল না, ওইভাবে ওই কামার দিয়ে ঝালাই দিতেন, আবার দর্জি কাজ করতেন। তো এই যে ওনার কথায় কেন গেলাম ওনার কথায়? চিকিৎসা বেচার গ্রামগঞ্জের লোক নিজে বলতে পারতো না। উনার ক্যান্সার হয়েছে, তো উনার ক্যান্সার হয়েছে কিন্তু উনি জানেন না উনার ক্যান্সার হয়েছে। উনি অসুস্থ হয়ে পড়েছেন। কি হয়েছে? রাত্রে কাজবাজ করে উনি ওনার কর্মস্থল থেকে উনি বাড়িতে আসছে। কর্মস্থল আর বাড়ির দূরত্ব ধরেন হেঁটে গেলে 3 মিনিট থেকে 4 মিনিট, এতটুকু দূরত্ব। তো বাড়িতে আসছেন, রাত্রে ঘুমিয়ে আছেন, সকালে দেখছে তার হাতের একেবারে লম্বা অংশ কালো হয়ে গেছে, কালো হয়ে চামড়া কুচড়ে গেছে। তা কুচড়ে গেছে, হঠাৎ করে লোকজনে দেখতে আসছে যে এটা কি হলো, তাহলে লোহার কাজ করে ফুড়ে টুড়ে গেছে কিনা, কোনো জায়গায় আগুনে ফুড়ে টুড়ে গেল কিনা। তো পুড়ে গেলে তো সে রাত্রে এসেই চটফট করবে, সকালে কেন করবে? কিন্তু কোন ডাক্তার কবিরাজ মানে ওই গ্রাম্য যারা আছে সেই আমলে ধরেন প্রচন্ড কাদা ছিল আমাদের ওই গ্রামে, মানে হাঁটু সমান কাদা, বর্ষাকালে ভেঙে তারপরে বাড়িতে যেতে হতো। তো ডাক্তার ডাকার সুযোগ নেই। তো বাড়ির পাশে একজন ডাক্তার আছেন, ওনাকে ডাকার ব্যবস্থা করা হবে বা ওনার কাছে নিয়ে যাওয়া হবে। তা ওনার কাছে নিয়ে গেলে উনি বলতেছে যে নিয়ে যাওয়ার সময় দেখে কি ফোড়া পাকার মতো
মানে এক জায়গা থেকে হঠাৎ করে পুজের মতো পচা পচা মাংস বেরিয়ে গেছে। তো ওনার কাছে উনি কিন্তু কোনো পাশ করা ডাক্তার নয়। তো ওনার কাছে গেলে বলতেছে কি যে ইনার তো ক্যান্সার হয়েছে, এটা তো ক্যান্সার, মানে রুগীর সামনে বলে নাই, ওই দেখার পরে শেষে বলতেছে কি যে আমি তো এর ট্রিটমেন্ট করতে পারবো না, তোমরা অন্য কোথাও নিয়ে যাও, তাই বলে বাড়ি নিয়ে যাও। তো আমি আবার ছেড়ে দেওয়ার পাত্র নই। আমি বললাম কি দাদুর কি হয়েছে এটা তো তোমার বলতে হবে, তুমি কেন বলবো না, তুমি বলো কি হয়েছে বলো। তো আমি বলছে এই ক্যান্সার হয়েছে, বলিস না, ও বাঁচবে না আর বেশিক্ষণ। মানে আস্তে আস্তে আমাকে পরবর্তীতে বলছে ওর ক্যান্সার হয়েছে, বলিস না, অর্থাৎ বিমল দর্জির ক্যান্সার হয়েছে, এটা কাউকেই তোর বলার দরকার নেই, ও খুব তাড়াতাড়ি মারা যাবে। তো ওই দিন বিকালেই উনি মারা গেছেন। তাহলে এই যে অবস্থানটা তৈরি হলো, তো এটি কত ব্যয় হবে এই ক্যান্সারে। আর আজকালকার আধুনিক যুগে যদি ক্যান্সার হতো, ধরা পড়তো, তো এরকম পেকে গলে যাওয়া পর্যন্ত সময় পড়তো না। তার আগেই যদি পকেটে পয়সা থাকতো তো সে কিন্তু সিঙ্গাপুর চলে যেত, কেমোথেরাপি দিতে চলে যেত। আর উনি কিন্তু যাননি, উনি কিন্তু মারা গেছেন ওই সময়। অর্থাৎ এটি নির্ণয় করা যাবে না। যাই হোক, একটি কথা নিয়ে কিন্তু আমরা অনেক সময় পার করে ফেলেছি। এইবার আসবো, আমাদের পড়েছে কি তাহলে লগ্নের তৃতীয় ঘর এবং রাশির চতুর্থ ঘর, সেখান থেকে মা এবং মেয়ের বিচার করব। তা রাশির অধিপতি এবং রাশির চতুর্থপতি সে আছে কোথায়? ভাগ্য স্থানে, রাশির ভাগ্য স্থানে আর লগ্নের অষ্টম স্থানে। এবার বলুন তো এই ঘরে কার দৃষ্টি আছে? একমাত্র মঙ্গল দৃষ্ট, তাই তো? হ্যাঁ স্যার, মঙ্গলের সপ্তম দৃষ্টি স্যার। মঙ্গলের সপ্তম দৃষ্টি আছে। তো মঙ্গলের সপ্তম দৃষ্টি আছে, এখান থেকে মাতা এবং মেয়ের বিচার করব, কন্যা সন্তানের বিচার করব। তাহলে সেখানে মঙ্গল দৃষ্ট। তাহলে এখানে চন্দ্রের কানেকশন থাকতে হবে একটু, মা আর মেয়ে দুজনই মা, মাতৃকারক গ্রহ আনতে হবে না এখানে। চন্দ্রের কোনো কানেকশন এখানে তৈরি হয়েছে? কোনো কিছুই কিন্তু তৈরি। স্যার মঙ্গল আবার চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে এখানে। হ্যাঁ, মঙ্গল চন্দ্রের উপর চতুর্থ দৃষ্টি দিয়েছে। তো চন্দ্র কিন্তু এখানে পাপস্থ হয়েছে। তো যদি চন্দ্র, তাছাড়া দ্বাদশের চন্দ্র, অর্থাৎ এমনিই কিন্তু সে পাপস্থ, আর মঙ্গলের দৃষ্টিতে আবার পাপস্থ হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে স্যার মঙ্গলের চতুর্থ দৃষ্টিটা তো স্যার মানে রক্ষাকারক। হ্যাঁ, রক্ষাকারক। আর শনির তৃতীয় দৃষ্টিটা নিঃস্ত শনি, মারক শনি, স্যার চেষ্টাকারক। কি কারক? স্যার চেষ্টা করায় আর কি স্যার, মানে ওই যে মানে কর্মফল পাওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করে, মানে রোগ মুক্তির জন্য। এখানে আমাদের বিষয়ে মানে চেষ্টা করে। যেহেতু মেডিকেল অ্যাস্ট্রোলজি হচ্ছে চেষ্টা করবে, তাহলে তার মাতা এবং মেয়ে যদি কোনো রকম অসুস্থ হয় তাহলে এটা রোগ মুক্তি সম্ভব। এটা দীর্ঘস্থায়ী বড় কোনো রোগ এখানে হওয়ার সম্ভাবনা নেই, তাই কিনা? মঙ্গল কিনা এই লগ্নের রাজ্যকারক গ্রহ, সে ভাগ্যস্থানে বসে আছে, ভাগ্যস্থানে বসে সে তার সপ্তম দৃষ্টি ফেলেছে। এমনকি দেখুন, মা আর মেয়ের বিচার করব, সেই চন্দ্র, তার উপর শনি, নিঃস্ত শনি অর্থাৎ দুর্বল শনি, আর পাপ শনি, তার দৃষ্টি তৃতীয় দৃষ্টি পড়েছে। আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি রোগ সৃষ্টি কারক নয়, রোগ মুক্তির কারক। যার কারণে এখানে তার মা এবং মেয়ে যথেষ্ট ভালো থাকবে। হয়তো শরীর থাকলে রোগ ব্যাধি হবে, মন থাকলে মনোকষ্ট হবে, কিন্তু সে যথেষ্ট ভালো থাকবে তারা। এইবার আসবো পিতা আর পুত্র। দেখুন, পিতা আর পুত্র সন্তান কি হবে বলুন? স্যার মঙ্গলের দৃষ্টি আছে, বৃহস্পতির দৃষ্টি আছে, শনিরও দৃষ্টি আছে স্যার। হ্যাঁ, মঙ্গলের আবার এটা স্যার শনির তুঙ্গস্থান, বৃহস্পতির সপ্তম দৃষ্টি আছে, শনিরও সপ্তম দৃষ্টি আছে, শনির সপ্তম দৃষ্টি আছে। আর এই ভাবপতি গ্রহ কি হয়েছে এখন? এই ভাবপতি গ্রহ শুক্র রাহু দৃষ্ট, আবার কেতু যুক্ত। হ্যাঁ, তাহলে ওটাকেও কিন্তু আমাদের ছেড়ে দিলে চলবে না।
তাহলে এখানে দেখুন, এবং শত্রু গৃহে, এই যে শত্রু বিচার করব শুক্র, লগ্নের চতুর্থ এবং আয়পতি, কিন্তু রাশির হচ্ছে পঞ্চম এবং দ্বাদশপতি। সেই শুক্র কিন্তু রাশির অষ্টম ভাবে বসে আছে, দ্বাদশপতি এবং রাশির পঞ্চমপতি। তার উপর কিন্তু মানে ভাবপতির উপর শনিদৃষ্ট, আর মানে ভাবে হচ্ছে শনির দৃষ্টি, বৃহস্পতিরও দৃষ্টি, মঙ্গলের অষ্টম দৃষ্টি, আর ভাবপতির উপর গিয়ে কিন্তু রাহুর দৃষ্টি এবং কেতু যুক্ত। রাহুর দৃষ্টি আছে, শনিরও দৃষ্টি আছে স্যার, শনির দশম দৃষ্টি আছে। শনির দশম দৃষ্টি আছে, তো রাহু শনির দশম দৃষ্টি, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কেতুর জ্যোতি। এখানে না কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ কেতুর জ্যোতি মানে, আর সেখানে রাহুর দৃষ্টি পড়েছে, সেখানে শনির দৃষ্টি পড়েছে, আর কি সেখানে মানে ভাবে মঙ্গলের দৃষ্টি পড়েছে, অষ্টম দৃষ্টি, অর্থাৎ এখানে কিন্তু দীর্ঘস্থায়ী ব্যাধি পীড়া হওয়ার সম্ভাবনা রয়েছে কেতু যুক্ত থাকার কারণে। তো দীর্ঘস্থায়ী ব্যাধি কি কি হতে পারে বলেন? তার গোপন ব্যাধি হইতে স্যার, গুপ্ত ব্যাধি, হতে পারে, ডায়াবেটিস হতে পারে না, শুক্রজনিত ডায়াবেটিস, বংশগত অপারেশন কি স্যার লিখে যাবে স্যার? এখানে কিন্তু অপারেশন, বংশগত রোগের ইন্ডিকেট করছে। কেন করছে ভেবে বের যৌন করুন। রোগ হতে পারে স্যার। হাঁপানি স্যার, হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস এগুলো হতে পারে। চর্ম অ্যালার্জি, যৌন স্যার রোগ হতে পারে। সমস্যা, চর্ম অ্যালার্জি, যৌন রোগ হতে পারে, ডায়াবেটিস হতে পারে। ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার বৃহস্পতি দৃষ্ট, ভাবপতির উপর বৃহস্পতি দৃষ্ট, ব্লাড প্রেশার, ষষ্ঠপতি বৃহস্পতি, বৃহস্পতি রাহুর কানেকশন, বৃহস্পতি মঙ্গলের কানেকশন দুটোর হ্যাঁ আছে, হ্যাঁ হতে পারে। স্যার স্যার কেতু কোলনের জাংশনে এবার সমস্যা যদি হতে ব্লাড পারে। প্রেশার অপারেশন হবে হাই স্যার? প্রেশার হবে না লো প্রেশার হবে? ব্লাড প্রেশার হলে হাই প্রেশার হবে না লো প্রেশার হবে বলেন? ওখানে হাই বৃহস্পতি মঙ্গলের কানেকশনে যদি হয় তাহলে তো স্যার হাই প্রেসারই হবে। হ্যাঁ, এখানে মঙ্গল দৃষ্ট থাকার কারণে হাই প্রেশারই হবে, লো প্রেশারটা হবে না। স্যার শনির কারণে কি স্যার বংশগত রোগ হতে পারে স্যার? হ্যাঁ, শনি তো বংশগত ব্যাধির মালিক। শনির কারণে কি হাঁপানি হবে? শনি আর কেতু হচ্ছে ক্রনিক ব্যাধি পীড়া বা দীর্ঘস্থায়ী ব্যাধি পীড়ার মালিক। তাই যেগুলো স্যার মঙ্গলের হ্যাঁ বলুন। স্যার মঙ্গলের অষ্টম দৃষ্টিটা তো স্যার মানে শুভ কারক স্যার। রোগ ব্যাধির ক্ষেত্রে শুভ মঙ্গল, কিন্তু রোগ ব্যাধির স্যার আবার ক্ষেত্রে মঙ্গল না, কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভ কারক গ্রহ, ভাগ্য স্থানে বসে আছে শুভ, তার দৃষ্টিও শুভ, কিন্তু রোগ ব্যাধির ক্ষেত্রে সে কি এই মঙ্গলের দৃষ্টি দিয়ে রোগ ব্যাধিকে কমায় দেবে, সারিয়ে দেবে? চতুর্থ দৃষ্টি মেনে নিলাম, কিন্তু সপ্তম অষ্টম দৃষ্টি শুভ দেবে, মানে রোগ ব্যাধি বাড়াবে না কমাবে বলেন? স্যার কিছু শুভ, স্যার সপ্তম দৃষ্টিটা স্যার খারাপ হবে স্যার কিছু শুভ তো ঘটবে স্যার। অষ্টম মঙ্গল দৃষ্টিটা স্যার ভালো হবে। অষ্টম দৃষ্টি কেন ভালো হবে? স্যার অষ্টম দৃষ্টি থেকে তো স্যার মানে ওই স্যার ওইভাবে যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে স্যার মঙ্গল সেই ক্ষেত্রে স্যার মানে রক্ষা বাধা করবে, প্রদান করবে তাকে। রক্ষা করবে, সেনাপতি হয়ে রক্ষা করবে, মানে ওই যে Yes, sir. দেহ পীড়া মানে দেহকে রক্ষা করবে। তো এটি তো তার নিজের দেহকে রক্ষা করছে না, সে তো তার পিতা এবং পুত্রের বিচার করা হচ্ছে, পিতা আর পুত্রের ব্যাধি পীড়া বিচার করা হচ্ছে। তার পিতা পুত্রকে রক্ষা মঙ্গল করবে ওখানে। হ্যাঁ, পঞ্চম পতি হিসাবে পিতৃপতি আর দশম পতি হিসাবে, এই হিসাবে বললেন নাকি? হ্যাঁ স্যার ওটাও কিন্তু স্যার এখানে একটা- স্যার মঙ্গলের মানে চতুর্থ দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি স্যার শুভ, শুধুমাত্র সপ্তম দৃষ্টিটা অশুভ, এতটুকু জানতাম আর কি, সেজন্যই বললাম। সেটুকু জানতেন ব্যাধি পীড়ার ক্ষেত্রে অষ্টম দৃষ্টি অশুভ, এটা আজকে থেকে জানেন যে ব্যাধি পীড়ার ক্ষেত্রে অষ্টম দৃষ্টি শুভ। কিন্তু ব্যতিক্রম যেটি আছে সেটি হচ্ছে কর্কট লগ্নের ক্ষেত্রে লগ্নের পঞ্চম এবং দশমপতি মঙ্গল রাজ্যকারক গ্রহ, সে ভাগ্য স্থানে থেকে তার অষ্টম দৃষ্টি দেওয়ার কারণে শুভ দৃষ্টিতে তার মনোবলটাকে বাড়িয়ে দেবে। পিতা পুত্র স্থানের তারা যে ব্যাধি পীড়ায় ভুগবে, তো সেখানে একটু মনোবল যোগান দেবে। মনোবল যোগান দেবে বলতে তার সন্তান সন্ততিরা যোগান দেবে, বা তার পিতা মাতারা পিতা যোগান দেবে, দিয়ে
তার মনোবলটাকে বাড়িয়ে দিতে পারে, কিন্তু রোগ থেকে মুক্ত করে দিতে পারে এটা কিন্তু নয়। কারণ সেই স্যার, এখানে ভাবপতি একটা- কিন্তু কেতুযুক্ত, ভাবপতি কিন্তু কেতুযুক্ত এবং রাহু দৃষ্ট। অর্থাৎ মঙ্গলের দৃষ্টিতে তার সাহস বাড়াতে পারে, তার মনোবল বাড়াতে পারে। ওই যে তোর কিছু হয়নি, যা তুই 1 মাস পরে দেখা করিস, তাই কিনা বলেন? হ্যাঁ, স্যার ঠিকই আছে স্যার। ওই মানে শনির দশম দৃষ্টি পড়াতে স্যার ওটা মানে মারাত্মক হয়ে গেছে আর কি। হ্যাঁ। এইটা এই জন্য এখানে তার রোগ ব্যাধি মঙ্গল এখানে কিন্তু সুস্থ করতে পারে না। এইবার যে লগ্নের ক্ষেত্রে মঙ্গল পাপ, সে যদি অষ্টম দৃষ্টি দেয়, যে লগ্নের ক্ষেত্রে মঙ্গল মারো, সে যদি তার অষ্টম দৃষ্টি দেয়, তাহলে কি হবে বলেন সুনন্দা ম্যাডাম, বলুন। তাহলে স্যার রক্তপাত হবে, রক্ত দুষ্ট পীড়া হবে স্যার, অপারেশন হবে স্যার। মঙ্গল মারো কোন লগ্নের ক্ষেত্রে? তুলা লগ্নের স্যার, হ্যাঁ, তুলা লগ্ন স্যার, তুলা লগ্ন। তুলা। তুলা লগ্নের ধনপতি এবং সপ্তমপতি মঙ্গল মারক। হ্যাঁ স্যার। তুলা লগ্নে মঙ্গল মারক। আচ্ছা, মঙ্গল যদি তুলা লগ্নের ক্ষেত্রে মারক হয়, মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবে। তা ধরেন আপনার, তাহলে সেই মঙ্গল বৃষ রাশিতে থাকবে, এবার লগ্নের উপর দৃষ্টি দিবে ধরেন, ঠিক এই প্ল্যানেটে বৃষ রাশিতে থাকবে না, বৃষ রাশিতে তো নয়, সরি, অষ্টম দৃষ্টি, হ্যাঁ তুলা লগ্ন। এইবার তুলা লগ্নের ক্ষেত্রে ধরেন, হ্যাঁ তুলা লগ্ন এটাই থাকলো রাশি থেকে, যেহেতু আমরা এটা বিচার করছি, তো তুলা লগ্নে গেলে হ্যাঁ, মঙ্গল যেখানে যখন থেকে অষ্টম দৃষ্টি যেখানে করতেছে আছে স্যার, ওখান থেকে অষ্টম দৃষ্টি দিল, তাহলে কি হবে বলেন? লগ্নটা শুধু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, লগ্নের জন্য তো স্যার অশুভ। হ্যাঁ, লগ্নের জন্য সে অশুভ হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ওই মঙ্গল যদি, অশুভ মঙ্গল যদি অষ্টম ঘরে থাকতো, সে যদি বৃষ রাশিতে থাকতো, থেকে তার যদি অষ্টম দৃষ্টিটা এই মকরে ফেলতো এই সূত্রের উপর, তাহলে কি হতো বলেন? সে কি তখন তার রোগ মুক্ত করতো, না মানে রোগের সাহস দিত, নাকি সাহস কমাতো? ওটা কিন্তু মঙ্গলের তুঙ্গগৃহ। বলেন। স্যার নিষেধাজ্ঞা তো স্যার ওই স্থানে, যে স্থানটা যেখানে সুনন্দা ম্যাডাম, আপনাকেই বলতে হবে কিন্তু এই উত্তরটা। তুলা লগ্ন, মঙ্গল বসে আছে। স্যার রোগের ক্ষেত্রে তো জানি না স্যার, আজকে শিখছি। তো এমনিতে যেটা জানি সেটা হচ্ছে স্যার, মানে মঙ্গলের মানে অষ্টম দৃষ্টি এবং চতুর্থ দৃষ্টিটা মানে শুভ, আর সপ্তম দৃষ্টিটাই অশুভ, কারণ মঙ্গল এইবার যদি মঙ্গল তুলা লগ্নের ক্ষেত্রে মারক মঙ্গল বৃষ রাশিতে আছে, তার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দৃষ্টি রবির উপর, দেখছেন? চতুর্থ দৃষ্টি কিন্তু রবির উপর পড়েছে। তো রবি আর মঙ্গল তারা মিত্র গ্রহ না? এই ক্ষেত্রে কিন্তু শুভ। বৃষ রাশিতে থেকে তার সপ্তম দৃষ্টি ফেলছে কোথায়? মঙ্গলের নিজ গৃহে না? ক্ষেত্রেও শুভ। কিন্তু বৃষ লগ্নের ক্ষেত্রে তার মঙ্গল বৃষ রাশিতে থেকে, তুলা লগ্নের ক্ষেত্রে বৃষ রাশিতে মঙ্গল থেকে তার অষ্টম দৃষ্টি ফেলছে ষষ্ঠে বৃহস্পতির গৃহে। এটি কি অষ্টম দৃষ্টি মঙ্গলের? বলেন। বৃহস্পতি পরে বৃহস্পতি মঙ্গল কি মিত্র না? বন্ধু স্যার। হ্যাঁ, বৃহস্পতি মঙ্গল তো আবার বন্ধুত্বমূলক সম্পর্ক। এক্ষেত্রে বলতে পারেন যে এই ক্ষেত্রে কি তিনটি মঙ্গল পাপ গ্রহ অষ্টম ভাবে নিধন স্থানে থাকা সত্ত্বেও সে যে তিনটি ঘরে দৃষ্টি দিল, এই তিনটি ঘরকে সে কিভাবে অশুভ করছে, কতটা অশুভ? যারা এখান থেকে সাউন্ডটা একটু মিউট করে দেন। বলেন সুনন্দা ম্যাডাম। বিচারটা কিন্তু আবারও মনে রাখুন, লগ্ন রাশি সাপেক্ষে হতে হবে। শুধু কমান জানলে হবে না যে মঙ্গলের চতুর্থ দৃষ্টি শুভ আর অষ্টম দৃষ্টি শুভ, সপ্তম দৃষ্টি অশুভ, এটা জানলে হবে না।
লগ্ন রাশি সাপেক্ষে দৃষ্টিটাও কিন্তু ভিন্ন ফল দেবে। যেমন স্থানের পরিবর্তনে মালের নামের পরিবর্তন, ঠিক তদনুরূপ গ্রহ যে অবস্থানে থাকবে তার বলবত্তার উপর নির্ভর করবে তার দৃষ্টিটা কেমন হবে। স্যার আমি একটু কথা বলি স্যার। হ্যাঁ বলেন। স্যার, নক্ষত্র যদি তুলা লগ্ন সাপেক্ষে ধরি স্যার, আর রবি যদি স্যার সিংহ রাশিতে থাকে স্যার, হুম, তাহলে তুলা লগ্নের অশুভ গ্রহ পাপ গ্রহ হচ্ছে স্যার রবি। হ্যাঁ। আর মঙ্গলের স্যার ওই স্থান থেকে যদি রবিকে দৃষ্টি দেয়, মারক মঙ্গলের দৃষ্টি দিচ্ছে রবিকে, তাহলে তো স্যার পাপ গ্রহ রবি আর একটু শক্তিশালী হবে স্যার। সেক্ষেত্রে শুভ ফল কি করে দেবে স্যার? দেবে না। এই জন্য তো বললাম যে ভাবপতি সবসময়ের জন্য সুবল বাবু, বুঝতে পারছেন? ভাবপতি গ্রহ ভাবস্থ গ্রহ, আর গ্রহের বলবত্তার উপর তার দৃষ্টি না হবে। আমরা তো অনেকবারই বলেছি যে ফলিত জ্যোতিষ কিন্তু জীবনে শেষ করা যাবে না। যে ধরুন আমি যদি সুবল বাবুকে বলি, সুবল বাবু খবরদার এই রাস্তা দিয়ে হাঁটবেন না, তা উনি কি মানবে? উনি বলবে দূর, উনি কোথা থেকে কে যেন হরিদাস পাল আছে, দেখি আমি একটু দেখায় দিই। কারণ সুবল বাবুর গায়ের ওজন হবে ধরেন 90 কেজি, আর আমার ওজন হচ্ছে 70 কেজি। তো এইবার উনি দেখা গেল আমাকে গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঠাসি ধরলো, আমি কি করব? আমি কি উনাকে সরাতে পারবো? কিন্তু আমি যদি ধরুন হয়তো কিশোর বাবুরও এখন স্বাস্থ্য মোটা হয়ে গেছে, ধরেন শান্তনু বাবুকে আমি ধরলাম চেপে, তো আমার দৃষ্টি শান্তনু বাবুর উপরে, তো শান্তনু বাবুকে আমি চেপে ধরলে আমি এটা মানানসই হবে। কিন্তু শান্তনু বাবু যদি আমাকে চেপে ধরতে চায় তাহলে তো এটা মানানসই হবে না। শান্তনু বাবুর থেকে যে আমি কম শক্তিশালী এটা বললে কিন্তু হবে না। অর্থাৎ ভাবপতি গ্রহ কতটা শক্তিশালী, ভাবস্থ গ্রহ কতটা শক্তিশালী, তার উপরে নির্ভর করবে যে ভাবপতি গ্রহ পাপস্থ না শুভ, তার উপরে তার দৃষ্টি সারণীটা বা দৃষ্টির ফলাদেশটা প্রতিফলিত হবে। ক্লিয়ার এবার? হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইবার তাহলে স্যার এই অবস্থায় যদি স্যার ওই চতুর্থ ভাবে যে পিতা এবং পুত্র তাদের বংশগত রোগ হলো স্যার ওই মঙ্গলের শুভ দৃষ্টির কারণে তারা এই রোগটাকে স্যার এই রোগ মনে করবে না, এটা মেনে নেবে যে যা আবার আছে এই অবস্থা নিয়ে আমি জীবনটাকে অতিবাহিত করবো। এটা মনে একটা মনের সাহস থাকবে। এই রোগে অকাল মৃত্যু ঘটবে না অন্তত পক্ষে। ক্রনিক ডিজিজ থাকবে, রোগ ব্যাধি বয়ে নিয়ে বেড়াবে, কিন্তু জীবন অতিবাহিত হবে। সে তার আয়ুর মতোই পাবে। তার পিতা এবং পুত্র সন্তান যা আয়ু পাওয়ার কথা সেটা পাবে। রোগ ব্যাধির কারণে তার আয়ু কমবে না, রোগ ব্যাধির কারণে তার অকাল মৃত্যু হবে না। কারণ মঙ্গলেরও শুভ দৃষ্টি, বৃহস্পতি শুভ গ্রহ, তারও শুভ দৃষ্টি রয়েছে এখানে। কিন্তু ভাবপতি কেতুযুক্ত এবং রাহুদৃষ্ট, সেখানে শনিও দৃষ্ট। এই জন্য ব্যাধিপীড়া থেকে মুক্ত হবে না ঠিকই, তাই বলে পোড়ো হয়ে থেকে মরবে এমনটি, পচে গলে মরবে। স্যার আমরা এক্ষেত্রে তো বিচারটা স্যার লগ্ন থেকেও করতেছি, চন্দ্র থেকেও করতেছি স্যার, হ্যাঁ, দুটো থেকেই। লগ্ন থেকে কেন করতেছি বলেন তো? সে কোন ভাবে গিয়ে সে বলবত্তা কি, তার বলটা কি, সে শক্তিশালী না দুর্বল, জি স্যার, এটা হচ্ছে লগ্ন থেকে বের করছে। ওই গ্রহটা যেটা দৃষ্টি দিচ্ছে। আর রোগটা মঙ্গল, কার হবে, কোন ঘরে হবে, সেটি বিচার করছে সেই ঘর থেকে, সেটি চন্দ্র থেকে, হ্যাঁ, সেটি চন্দ্র থেকে। বুঝলাম না। বলছি চন্দ্র থেকে, এই যে পিতা হ্যাঁ সন্তান, হ্যাঁ, চন্দ্র থেকে বিচার করছি। চন্দ্র থেকে তো আমরা আগে ঘরকে নিয়েছি যে এই ঘর এই জায়গায় এটি হবে। সেই ভাবপতির অবস্থানের উপর নির্ভর করে আমরা বলছি যে তার পিতা বা পুত্র সন্তানের রোগ ব্যাধি হলেও এটা খুব একটা দীর্ঘস্থায়ী হবে না। এইবার বলুন তো তার জীবন সঙ্গীর কি রোগ ব্যাধি হতে পারে, আপনার একটু বিচার করুন তো সে কেমন থাকবে। আমি 2 মিনিটে বা 3 মিনিটে রাশি ষষ্ঠ বাইরে যাচ্ছি। মঙ্গল। আপনারা কিন্তু আলোচনা করে ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করতে থাকবেন, আমি শুনতে পাবো কিন্তু। স্যার এখানে অবশ্যই খারাপ হবে স্যার, কারণ রাহুর
দৃষ্টি আছে? এখানে রাহু দৃষ্টি দিছে জীবন সাথীর উপর, নবম রাহু দৃষ্টি। দৃষ্টির কারণে গলা থেকে মাথা পর্যন্ত তার জীবন সাথীর সমস্যা থাকতে পারে। আর এটা মঙ্গলের ক্ষেত্রে যদিও, তথাপিও মঙ্গলের উপরও আবার রাহুর পঞ্চম দৃষ্টি আছে। কাজেই আম, এই জীবন সাথীর যে অসুস্থতা সেটা নিয়ে তাকে একটু ভুগতে হবে। এবং সেটা মস্তিষ্ক বিষয়টা সবচেয়ে বেশি সাফার করবে। নাক, কান, গলা, তারপরে মস্তিষ্কে টিউমার, অপারেশন কোনো কারণে, কোন গ্রহটার জন্য? সেটা রাহুর দৃষ্টি পড়ছে। এই ভাবে ভাবে পঞ্চম পড়ছে, ভাবে তারা রাহুর দৃষ্টি ভাবপতির পড়ছে। উপরেও পড়ছে। আবার আপনার এই বাপপতি, যে বাপপতি মঙ্গলের উপরে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে। রক্ত রিলেটেড ক্রিয়া কি হতে পারে জানেন তো দাদা, মঙ্গলের কারণে? না, মঙ্গল তো শুভ, কিন্তু মঙ্গলকে অশুভ করে দিয়ে ওই যে রাহু। সুনন্দা ম্যাডাম যেটা বললো আগে, সুনন্দা দিদি যেটা বললো যে মঙ্গলের শুভ ভাবটা তো এই রাহুর পঞ্চম দৃষ্টির কারণে কিছুটা হলো এফেক্টেড হয়েছে, যে কারণে যেই এই শুভটা দেওয়ার কথা সেই শুভটা একটু কম হবে, কাজেই তার জীবন সাথী রোগে একটু ভুগবে। হুম। আপনি কি বলবেন? নির্দেশ আছেন? হ্যাঁ দাদা আছি, বলেন। বলেন, আপনি বললেন। ভাই আমি হরস্কোপে দুর্বল।